জি, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। হ্যাঁ, সবার সালামের উত্তর দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আচ্ছা, আপনাদের পড়াশোনা কেমন হচ্ছে? সব কিছু ঠিকঠাক আছে কিনা? প্রিপারেশন কেমন নিচ্ছেন? আজকের ক্লাসের পরে ইনশাল্লাহ দেখবেন যে আপনাদের প্রিপারেশন অনেকটা গুছিয়ে যাবে, কারণ আসলে বাংলাদেশ বিষয়গুলি এমন একটা বিষয়, যে বিষয়ের প্রস্তুতি গুছিয়ে ফেলতে পারলে অনেকগুলো বিষয়ের আসলে উপর চাপ কমে যায়, স্পেশালি বাংলা ইংরেজি রচনার ক্ষেত্রে, এবং বাংলাদেশ বিষয়গুলির অনেক কিছু আসলে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সেও আসলে কাজে লাগে। তো সেই সেন্সে আশা করছি যে আজকে বাংলাদেশ বিষয়াবলীর সিলেবাস আসলে অনেক বড়, অনেক বিশাল। তো আমাদের হচ্ছে টেন্টেটিভ ক্লাস দুটো ছিল। আমি চেষ্টা করব আজকে একসাথে দুটো কভার করার জন্য। সবাই জয়েন করার জন্য কিছুক্ষণ একটু অপেক্ষা করি, এখনও 1-2 মিনিট সময় আছে। আপনারা একটু জানান আপনাদের পড়াশোনার কী অবস্থা, কেমন চলতেছে, আপনারা রেগুলারলি কিছু না কিছু লেখার প্র্যাকটিস করতে পারতেছেন কি না, এবং প্রতিদিন আপনাদের রুটিনে মোটামুটি যা যা রাখতে বলেছিলাম সেগুলো তুলনামূলকভাবে রাখতে পারছেন কিনা। কেউ একজন একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে আপনারা আমার স্ক্রিন ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা এবং ভয়েস ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা। আমরা ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ শুরু করে দিচ্ছি। আজকে আমরা বাংলাদেশ বিষয়াবলী দেখব। আচ্ছা, যেটা বলছিলাম যে বাংলাদেশ বিষয়াবলীর আহ, যে আসলে সিলেবাস অনেক বড়। মোট 16টার মতো চ্যাপ্টার আসলে বাংলাদেশ বিষয়াবলীতে আছে, এবং বাংলাদেশ বিষয়াবলীর এই 16টা চ্যাপ্টারের মধ্যে আসলে ওই সবচেয়ে বড় যে সমস্যা যেটা হয়, যে আমরা ওই সিরিয়ালি আসলে চ্যাপ্টারগুলো দেখতে গেলে বাংলাদেশ বিষয়াবলীর সিলেবাস আসলে শেষ করতে পারি না। এইভাবে আসলে বাংলাদেশ বিষয়াবলীর প্রস্তুতি নেওয়া যাবে না। বাংলাদেশ বিষয়াবলীর প্রস্তুতি নেওয়ার একটা সিস্টেম আছে। আমি এই বিষয়টা ইনশাল্লাহ আপনাদের সাথে ক্লিয়ার করে দিব। আপনারা অনেকে হয়তো ইংরেজি নিয়ে ভয়ে আছেন, ইনশাল্লাহ সমস্যা নেই, সবই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। রিটেন প্রস্তুতির প্রথম সময়টা, স্পেশালি প্রথম 15 দিন বা 1 মাস, এই সময়টা আসলে খুবই ভয়ের এবং আতঙ্কের। যতক্ষণ না পর্যন্ত সিলেবাস কিছুটা গুছিয়ে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে বেশ আতঙ্কের মধ্যে থাকতে হয়। আচ্ছা, 10টা বেজে গেছে। আমি শুরুতে 2টা মিনিট সময় নিব আপনাদেরকে একটা বিষয়ে একটু আপনাদের সাথে আলোচনা করার জন্য। সেটা হচ্ছে ক্লাস টাইম বা ক্লাস শিডিউল। হ্যাঁ, সেটা হচ্ছে ক্লাস শিডিউল। আচ্ছা, প্রথমে যে কথাটা বলতে চাই, আমি ক্লাস শিডিউলটা আমি আগে থেকে আমি আপনাদেরকে ডিক্লেয়ার করিনি, যে ক্লাস শিডিউলটা আসলে কারণ হচ্ছে মানে আসলে অ্যাডমিন ক্যাডারে টাইম টেবিল আসলে খুবই আনপ্রেডিক্টেবল। যেমন গতকালকে আমি আপনাদের সাথে ক্লাসের একটা টেন্টেটিভ কথা ছিল, কিন্তু ওই টাইমে আমার আসলে আহ, দেখা গেছে আমাকে আবার মানে যেতে হয়েছে অ্যাডমিন ক্যাডারে। আসলে সময়ের কোনো ঠিক ঠিকানা নেই। আমি দেন কাজ শেষ করে হয়তো বা আমার ব্যাক করতে করতে 12টার বেশি বেজে গেছে। তো এইটা হচ্ছে আসলে আমি কোন দিন আসলে ক্লাস নিতে পারবো, এটা আমি আসলে আগে থেকে আমি আপনাদেরকে ডিসাইড করে জানাতে পারি না। দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা প্রতিদিন সন্ধ্যা, আপনারা একটু কাইন্ডলি মানে সন্ধ্যা 7টা থেকে 8টা এই সময়টাতে একটু কাইন্ডলি আমার পোস্টের জন্য সবাই একটু গ্রুপে একটু সবাই একটু ঢুকবেন। এটা হচ্ছে আমি সবাইকে বলবো, তাহলে হচ্ছে আপনারা ক্লাস সম্পর্কে জেনে যাবেন যে আজকে আমি ক্লাস নিচ্ছি নাকি নিচ্ছি না। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু আমার এই কোর্সটা হচ্ছে গাইডলাইন কোর্স, আমি সর্বাত্মক চেষ্টা করব যে ঈদের আগে আমি আপনাদেরকে গাইডলাইনগুলো বুঝিয়ে দেওয়ার জন্য, যাতে করে আপনাদের প্রস্তুতি নিতে অনেক সহায়ক হয়। আমার এতটুকু বিষয় কি আপনারা বুঝতে পেরেছেন কিনা, যে আপনারা কাইন্ডলি কি করবেন, প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে 8টা এই টাইমের মধ্যে আপনারা একটু গ্রুপে আপনারা একটু ঢু দিবেন, গ্রুপে একটু দেখবেন যে আমার ক্লাস রিলেটেড কোনো পোস্ট আছে কিনা, যে আজকে ক্লাসটা হচ্ছে বা আজকে ক্লাস আমি নিতে পারছি কিনা। আমি অ্যাকচুয়ালি ওই টাইমে মোটামুটি মানে বুঝতে পারবো যে আজকে রাতে হচ্ছে আহ, আহ, মোটামুটি আসলে আমি সময় দিতে পারবো কিনা এত প্রেশারের মধ্যে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আসলে আপনারা সিভিল সার্ভিসে আসছেন, আপনাদের অনেকেরই পছন্দ হচ্ছে অ্যাডমিন ক্যাডার। আমি ডেফিনেটলি এইটার ও যে গত ক্লাসেও অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে স্যার বা ভাইয়া এটার হচ্ছে পজিটিভ নেগেটিভ বিষয়গুলো একটু শেয়ার করার জন্য।
আহ, মোটা দাগে এটার পজিটিভ বিষয় হচ্ছে প্রচুর ডাইভার্সিটি আছে, এবং এটার একটা নেগেটিভ বিষয় আছে, সেটা হচ্ছে এটার কোনো ফিক্সড টাইম টেবিল নেই। সো আমি আশা করছি যে এই বিষয়টা আপনারা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, একটু কনসিডারেট হবেন যে আমি আগে থেকে ক্লাস শিডিউল ডিক্লেয়ার করতে পারছি না। এবং যেহেতু আপনাদের সাথে হচ্ছে গাইডলাইনে আমি হচ্ছে মোটামুটি অন অ্যান্ড অ্যারাউন্ড 12টার মতো ক্লাস নিব, এবং আমি হয়তো বা যখনই সুযোগ পাবো তখন আমি মাল্টিপল ক্লাস একসাথে নিয়ে নিব, যাতে করে আমরা ঈদের আগে শেষ করতে পারি। আপনারা একটু কষ্ট করে সন্ধ্যা 7টা থেকে 8টা এই সময়টার মধ্যে আপনারা একটু গ্রুপে একটু দেখবেন যে আমি আজকে ক্লাস নিব কিনা। জি, তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না। আশা করছি আপনারা সবাই মোটামুটি বুঝতে পেরেছেন, এবং সবাই মোটামুটি জয়েনও করে ফেলেছেন। আহ, যখন পরে তখন রিল্যাক্সেশন আশা করছি, ইনশাল্লাহ দেখা যাক আল্লাহ তাআলা সামনে কি রাখছেন। আচ্ছা, যাই হোক। তো আহ, আহ, বাংলাদেশ বিষয়াবলিতে বাংলাদেশ বিষয়াবলিতে আমাদের প্রথমে যেটা বলতে হয় যে আজকে হচ্ছে আমরা যেটা বললাম, বাংলাদেশ বিষয়াবলী সিলেবাসে কিন্তু 16টা অধ্যায়, মানে অনেক অনেক অধ্যায় আছে। কিন্তু এতগুলো অধ্যায়ে যদি কেউ সিরিয়ালি পড়তে যায়, সে কখনো বাংলাদেশ বিষয়াবলী সিলেবাস শেষ করতে পারবে না। কারণ বাংলাদেশ অ্যাফেয়ার্সের যে সিলেবাস, এটা আসলে মানে ওয়ান অফ দ্য মানে বিগেস্ট সিলেবাস। কিন্তু এটার একটা অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে আমরা যদি প্রিলির পড়াটা ভালো করে পড়ি, তাহলে হচ্ছে মোটামুটি দেখবেন যে অনেকটাই হচ্ছে মানে গুছায় যায়। তো আমরা হচ্ছে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আসলে আগে একটু ডিটেক্ট করতে পারতে হবে। হ্যাঁ, যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো বাছাই করার চেষ্টা করতে হবে, এবং প্রতিটা অধ্যায় থেকে কী কী পড়তে হবে আমি সেই বিষয়গুলো আমি একটু আইডেন্টিফাই করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা প্রথমে শুধুমাত্র আমি আজকের ক্লাসে আমি আপনাদেরকে যে প্রশ্নোত্তরগুলোর কথা বলবো সেগুলো শুধুমাত্র কভার করবেন। এর বাইরে মানে অন্যান্য আগডুম বাগডুম কোশ্চেন দেখে আপনারা সময় নষ্ট করবেন না। এটা হচ্ছে আমার প্রতি, মানে আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট। কারণ এখানে আমি যে প্রশ্নগুলো দিব এগুলো অনেক প্রিসাইজ করে নিয়ে আসা, কিন্তু এগুলো শেষ করতেও কিন্তু আপনাদের বেশ বেগ পেতে হবে, যেহেতু আমাদের 46 মানে আমাদের 45তম যে লিখিত, সেই মানে সেই লিখিতর জন্য যেহেতু আমাদের সময় আসলে বেশি নাই। তো এখানে আসলে ডেটাগুলো আমি আপনাদেরকে কি কি ডেটা নোট করতে হবে সেটা তো বলেই দিব, আমি আপনাদেরকে বিভিন্ন ডেটাগুলো নোট করেও দিব, এবং কীভাবে উপস্থাপন করবেন সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। আরেকটা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ কোটেশন, কোন কোন ক্যাটাগরি আসলে বাছাই করতে হবে। আমি আপনাদেরকে বলেছিলাম একটা নোট খাতার কথা, যে আপনারা সবাই একটা নোট খাতা মেনটেন করবেন, এবং সেখানে আমি আপনাদেরকে ক্যাটাগরি ওয়াইজ নোট, মানে আমি যে নোটটা করেছিলাম সেটাই হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব। সেই নোটটাই আমি একদম মানে পিডিএফে রাইট আপে নিয়ে এসে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ডেটা এবং কোটেশনের আপনারা হচ্ছে শুধুমাত্র আমার এই স্লাইডটা দেখে দেখে আপনারা যদি আগান, তাহলে আপনাদের নোটের কাজ আসলে অনেক দূর, আমি বলবো 80% কাভার হয়ে যাবে। আর হচ্ছে আমি 16টা অধ্যায়, যে 16টা অধ্যায় আছে এই 16টা অধ্যায়ের মধ্যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো বাছাই করে দিব। আমি যে সিকোয়েন্সে অধ্যায়গুলো আমি আপনাদেরকে বাছাই করে দিব, সেই সিকোয়েন্সে আপনারা প্রিপারেশন নেবেন। আশা করছি আপনারা আমার এই কথাটা বুঝতে পেরেছেন, যে আপনারা সিকোয়েন্সটা মেনটেন করার চেষ্টা করবেন। কারণ আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, তারপর তার থেকে কম গুরুত্বপূর্ণ অধ্যায়, এভাবে করে একেবারে শেষে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ অধ্যায়, যাতে করে আপনি যাতে শেষের দিকে যদি কোনো কারণে আপনার প্রস্তুতিটা বা শেষের দিকের কোশ্চেনগুলো আপনি যদি প্রপারলি প্রিপারেশন না নিতে পারেন, সেক্ষেত্রেও যাতে হচ্ছে আপনি গুরুত্বপূর্ণ অধ্যায়েরগুলো অ্যাটলিস্ট কাভার হয়, যেগুলো থেকে আসলে বেশি নাম্বার আসে। একটু পরেই আমরা দেখব যে আসলে কোন অধ্যায়গুলো মানে এই কথার মর্মটা আমরা একটু পরে বুঝতে পারবো। বাংলাদেশ বিষয়াবলীর জন্য একটা খুব বড় প্রবলেম হচ্ছে বাংলাদেশ বিষয়াবলীতে সময়টা ম্যানেজ করা। টাইম ম্যানেজমেন্ট এটা খুবই ক্রুশাল, কারণ হচ্ছে প্রত্যেকেই মানে প্রত্যেকটা 5 নাম্বারের জন্য মাত্র 6 মিনিট সময় পাওয়া যায় আসলে। 6 মিনিট অনেক কম সময়, আপনি যদি লিখতে যান দেখবেন 6 মিনিটে আসলে অত বেশি লেখা যায় না। 10 নাম্বারের জন্য 12 মিনিট এবং 20 নাম্বারের জন্য 24 মিনিট। আপনারা যদি 45তম বিসিএস এর কোশ্চেনটা আপনারা দেখেন, 45তমতে আসলে সবগুলো কোশ্চেন ছিল 20 নাম্বারের। 20 নাম্বারের কোশ্চেন, তারা 20 নাম্বারের কোশ্চেনই 10টা দিয়ে দিছে, এবং এটার মধ্যে হচ্ছে 200 মার্ক। এখন একটা মনে করেন বড় কোশ্চেন আপনার খুব কমন, খুব ফেভারেট পড়ে গেছে, আর একটা বড় কোশ্চেন আপনি তেমন একটা কমন পড়ে নেই। তো একটাতে আপনি দেখা গেল তো 24 মিনিট না, 24 মিনিটের জায়গায় আপনি 30 মিনিট নিয়ে নিচ্ছেন। যদি একটা জায়গায় আপনি 24 মিনিটের জায়গায় 30 মিনিট নিয়ে নেন, তাহলে কিন্তু আরেকটা কোশ্চেনের মধ্যে আপনার সামঞ্জস্য থাকবে না। সো টিচার যখন দেখবে আপনি একটা কোশ্চেনের জন্য আসলে আপনি মোটামুটি 5-6 পেজ লিখছেন, আরেকটা কোশ্চেনের জন্য আপনি 2 পেজ লিখতে পারছেন, তখন বুঝেই নেবে যে ওটা সম্পর্কে আপনার জানা কম। এই জন্য
আপনারা টাইমটা একদম প্রপারলি মেনটেন করবেন। আমি বলবো না যে আপনি 1 পেজ লিখবেন, আপনি 2 পেজ লিখবেন। আমি বলবো আপনি 6 মিনিটে যতটুকু লিখতে পারেন 5 নাম্বারের জন্য আপনি অতটুকুই লিখবেন। আপনি 12 মিনিটে যতটুকু লিখতে পারেন 10 নাম্বারের জন্য আপনি ততটুকুই লিখবেন। আবার আপনি 24 মিনিটে যতটুকু লিখতে পারেন আপনি 20 নাম্বারের জন্য ঠিক ততটুকুই লিখবেন। আমি হচ্ছে আমার কথা বলি, আমি হচ্ছে মোটামুটি 41তম বিসিএস যখন দিই, 41তম বিসিএসে আমার মনে হয় আমি বাংলাদেশ অ্যাফেয়ার্স আমি টার্গেট করেছিলাম যে 5 নাম্বারের কোশ্চেনগুলো অন্তত 1.5 থেকে 2 পেজ লেখার চেষ্টা করব। আর হচ্ছে 10 নাম্বারের যে কোশ্চেনগুলো সেগুলো অন্তত আমি মোটামুটি 3.5-4 পৃষ্ঠা লেখার চেষ্টা করব। এভাবে করে আমি টার্গেট নিয়ে মানে মানে সামনের দিকে আগাইছিলাম। প্রচুর লিখতে হয়েছিল, লাস্টের দিকে এমন অবস্থা হয়েছে যে আমার আসলে মানে হাত চলতেছে না, মনে হয় হাত ফ্রিজ হয়ে গেছে। 41তমতে আপনারা জানেন যে প্রথমে 20 পেজ দেয়, হ্যাঁ খাতায় মোট 20 পেজ দেয় এবং এরপরে আপনি যতগুলো এক্সট্রা পেজ নেবেন আপনাকে 8 পেজ করে করে এক্সট্রা পেজ দেয়। তো প্রত্যেকটা পেজের উপর আমি গত ক্লাসেও বলেছি আপনাদেরকে নাম্বারিং করতে হয়, যে আপনি পেজ নাম্বার 20 পেজ পর্যন্ত আপনার হচ্ছে পিএসসি কর্তৃক যে খাতা দেয় সেই খাতাতে 20 পেজ পর্যন্ত খাতায় পৃষ্ঠা নাম্বার দেওয়াই থাকে। সো আপনি যখন এক্সট্রা লুজ নেবেন তখন আবার আপনাকে 21, 22, 23 এভাবে আপনাকে নাম্বারিং করতে হয়। এই কারণে আমি জানি যে আমি কত পেজ লিখছিলাম। 41তমতে দেখা গেছে আমার মানে 71 পেজে যে আমার শেষ হয়েছে লেখা। সো 4 ঘন্টার একটা পরীক্ষা আসলে 71 পেজ বা আসলে 60 পেজ প্লাস লেখাটা কিন্তু আসলে অনেক অনেক চ্যালেঞ্জিং। তো এই বিষয়টার জন্য কিন্তু আমি আগে থেকে আপনাদেরকে বলে রাখি যে দ্রুত লেখার অভ্যাস কিন্তু আপনাদেরকে করতে হবে। এবং শুধুমাত্র দ্রুত লেখার অভ্যাসই না, দ্রুত প্রেজেন্টেবল লেখার অভ্যাস করতে হবে। হ্যাঁ, মানে দ্রুত প্রেজেন্টেবল লেখার অভ্যাস করতে হবে। 43তমতে আমি আবার যেহেতু 41তম এবং 43তমতে কোশ্চেনের কিছু ভ্যারিয়েশন ছিল, তো দেখা গেছে 43তমতে আমার যতটুকু মনে পড়ে খুব সম্ভব 65 অথবা 65 প্লাস এরকম অ্যারাউন্ড আমি পেজ লিখেছিলাম। মানে দুইটাই খুবই মানে বাল্ক অ্যামাউন্ট। এবং যেটা হয়েছে যে আমাকে বাংলাদেশ অ্যাফেয়ার্স পরের পরীক্ষার পরে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স 3 ঘন্টার যে পরীক্ষা, তার আগে মানে আমাকে দেখা গেছে পেইন কিলার খাইতে হয়েছে। হ্যাঁ, যে এত হয়তো বা ব্যথা ছিল। এই জিনিসটার সাথে আপনারা এই কথাটা বলার উদ্দেশ্য এটাই, আপনারা অনেকেই আছেন যারা প্রথমবারের মতো লিখিত পরীক্ষা দিবেন। তো আপনাদের জন্য এই জন্য এই কথাটা বলা যে দ্রুত লিখতে হবে, অনেক লিখতে হবে। বাংলাদেশ অ্যাফেয়ার্স পরীক্ষাটা উইকের মাঝামাঝি পড়বে, তারপরে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পরীক্ষা থাকবে। মানে এমন না যে এরপরে আপনার কোনো একটা লাইট ওয়েটেড পরীক্ষা পাবেন, ওইটা তো আপনাকে প্রচুর লিখতে হবে। তো এটা যদি আপনারা আগে থেকে লেখার অভ্যাস আপনারা না করেন প্রতিদিনই কিছু না কিছু, আপনারা কিন্তু এই টাইম বাউন্ড লেখাটা আপনারা লিখতে পারবেন না। তো আপনারা চেষ্টা করবেন প্রতিদিন কিছু না কিছু লেখার জন্য বাংলাদেশ অ্যাফেয়ার্স বা যেটাই হোক না কেন। আরেকটা বিষয় হচ্ছে ম্যাপ, শুধুমাত্র দ্রুত লিখা না, দ্রুত ম্যাপ আঁকার অভ্যাসও আপনাদেরকে করতে হবে। দ্রুত ম্যাপ আঁকার অভ্যাস করতে হবে। যেমন বাংলাদেশে বাংলাদেশ বিষয় মানে বাংলাদেশ বিষয়াবলিতে তো বাংলাদেশের ম্যাপ আপনারা দেখবেন যে ঘুরে ফিরে হয়তো বা বাংলাদেশের ম্যাপ দেওয়ার সুযোগ আপনাদের তৈরি হবে। আপনাদের কিন্তু বাংলাদেশের ম্যাপটা কিন্তু খুব দ্রুত আঁকতে হবে। বাংলাদেশের ম্যাপ, এরপর হচ্ছে আমাদের দক্ষিণ এশিয়ার যে ম্যাপ, কিছু ম্যাপ আছে আমি আপনাদেরকে সেগুলো আইডেন্টিফাই করে দিব। আপনারা এই বিষয়টা আপনারা হচ্ছে একটু মাথায় রাখবেন। তো ইউজুয়ালি যদি এইভাবে আমরা করি, মোটামুটি আপনারা যদি 45তমের মতো যদি 46তম আপনাদের 20 নাম্বারের কোশ্চেন আসে, আপনাদের কিন্তু এই 20 নাম্বারের কোশ্চেনের জন্য আমি বলবো যে অন্তত পক্ষে 6 থেকে 7 পেজ, সবাই হয়তো 8 পেজ লিখতে পারবেন না, বাট অ্যাভারেজ যে হ্যান্ডরাইটিং, বেশি ছোটও না বেশি বড়ও না, ওই অ্যাভারেজ হ্যান্ডরাইটিংয়ে আমি বলবো যে অ্যাটলিস্ট 6-7 পেজ লেখার একটু চেষ্টা করবেন। কারণ যত যাই বলেন টিচাররা তো প্রচুর খাতা দেখে সবসময়, কিন্তু মানে অ্যাটলিস্ট ওই মানে লেখার কোয়ালিটি যেমন ম্যাটার করে, প্রেজেন্টেশন এবং ডেটা ম্যাপ এগুলো যেমন ম্যাটার করে, কোয়ান্টিটিটাও কিন্তু ম্যাটার করে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, অনেকে আবার মানে ভয় পেতে পারেন যে ভাইয়া এত অল্প সময়ের মধ্যে এত কিছু লেখা, কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, আপনার যখনই যে কোনো একটা কোশ্চেন একটা ম্যাপ দেওয়ার সুযোগ থাকবে, আপনি কিন্তু খুব শর্টে, মনে করেন যে বাংলাদেশের খুব শর্টে একটা আপনি ম্যাপ ড্র করে আপনি কিন্তু এখানে টাইমটা অনেক সেভ করে ফেলতে পারবেন এবং আপনারা কিন্তু দেখবেন অনেক স্পেস আপনার ফিল আপ হয়ে গেছে। অথবা আপনি কোনো একটা মনে করেন যে ডেটা দিবেন, ওই ডেটা কিন্তু পেজের মাঝখানে আপনি দিবেন এবং ডেটাটা খুব সুন্দর অবশ্যই প্রেজেন্টেবল ওয়েতে দিবেন। হ্যাঁ, তো ওইটাতে দেখবেন যে আপনার সময় কিন্তু ওইটাতে অ্যাকচুয়ালি আপনার অনেক সেভ হয়, খাতাটা প্রেজেন্টেবল হয় এবং সময়টা কিন্তু অনেক বেশি সেভ হয়। তো এই যে ম্যাপ ডেটা এগুলো কিন্তু এই জন্যই বলে যে এটা মানে বেশি বেশি দেওয়ার জন্য। তাহলে দেখবেন যে আসলে আপনাদের শুধুমাত্র লিখে কিন্তু 20 পৃষ্ঠা মানে 20 নাম্বারের জন্য 7-8 পৃষ্ঠা কাভার করাটা কিন্তু ডিফিকাল্ট। যেমন দেখেন আমি যে এই যে ছোট করে যে আমি যে ম্যাপটা আঁকছি, এটা কিন্তু মানে আপনি যদি বলেন
যে এটা কিন্তু আসলে খুব একটা ভালো ম্যাপ হয়েছে এটা আমি স্বীকার করব না, বাট এটা যে বাংলাদেশের ম্যাপ এটা মোটামুটি কিন্তু আবার বোঝা যায়। অর্থাৎ বোধগম্য ম্যাপ আপনাকে আঁকতে হবে, আপনার কিন্তু সুন্দর ম্যাপ না, আপনারা কিন্তু বোধগম্য ম্যাপ আঁকতে হবে। এবং বাংলাদেশ অ্যাফেয়ার্স ম্যাপ সম্পর্কে আমি একটু পরেই কথা বলবো ইনশাল্লাহ। ম্যাপে কী কী বিষয় দিতে হবে, ম্যাপটা কীভাবে দ্রুত ড্র করা যায়, হ্যাঁ, আহ, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব ইনশাল্লাহ। আচ্ছা, তো বাংলাদেশ অ্যাফেয়ার্সের জন্য আপনারা হচ্ছে অ্যাসিওরেন্স না, যদি আপনারা অ্যাসিওরেন্স কিনে থাকেন তাহলে চলবে, অথবা আপনারা ইউনিকের যে বাংলাদেশ অ্যাফেয়ার্স বই আছে ওই বইটাও আপনারা দেখতে পারেন। ইউনিকের বাংলাদেশ অ্যাফেয়ার্স যে বইটা, এই বইটাও আমার কাছে মোটামুটি ভালো লাগছে। আর ম্যাপ সবসময় অবশ্যই পেন্সিল দিয়ে আঁকার চেষ্টা করবেন, এটা অবশ্যই। ম্যাপ এবং হচ্ছে ডেটা যেটা আছে এটা অবশ্যই কী করবেন, পেন্সিল দিয়ে আঁকার চেষ্টা করবেন। আচ্ছা, এবার আমরা আস্তে আস্তে একটু পড়ার দিকে যাই। প্রথমে আমি বলেছি যে 16টা চ্যাপ্টার, এখানে 16টা চ্যাপ্টার পিএসসি যে সিলেবাস আপনাদেরকে দিয়েছে সেই সিলেবাস অনুযায়ী আমি সবগুলো সিরিয়ালে রেখেছি। ভৌগোলিক পরিচিতি, জনসংখ্যা, প্রাচীন ইতিহাস, এবং 35তম থেকে 45তম পর্যন্ত এখান থেকে কয়টা কোশ্চেন আসছে, সেই কয়টা কোশ্চেন হচ্ছে আহ, এখানে আমি দিয়ে রাখার চেষ্টা করছি, কত মার্ক আসছে। আর ম্যাপ নিয়ে আরেকটা আমি আরও কিছু কথা সামনে বলবো, তবে ম্যাপ অবশ্যই চেষ্টা করবেন পেন্সিল দিয়ে আঁকার জন্য। হ্যাঁ, ম্যাপ কলম দিয়ে না আঁকাটা আর কি সেফ, হ্যাঁ, পেন্সিল দিয়ে আঁকাটা সেফ। আচ্ছা দেখেন, ভৌগোলিক পরিচিতি, জনসংখ্যা, প্রাচীন ইতিহাস, আমি কিছু জায়গায় রেড মার্ক করে রাখছি। যেমন অর্থনীতিতে দেখেন খুবই বাল্ক অ্যামাউন্ট, 45তমতে 70 মার্ক, 44তমতে 65 মার্ক, এছাড়াও কিন্তু 35 মার্কও একবার আসছে, 30 মার্ক আসছে। আপনি যদি সংবিধানের দিকে তাকান তাহলে দেখবেন যে 20-20 করে তো গত দুইবার এসেছে, এছাড়াও 20-20-25 একবার 50 মার্ক আসছে। এবং এই জায়গাটাতে একটু রেড করে রেখেছি। আহ, আহ, আরেকটা হচ্ছে যে এখানে খেয়াল করেন পররাষ্ট্রনীতি, রাজনৈতিক দল, নির্বাচন ব্যবস্থা, তথ্য যোগাযোগ, স্বাধীনতা যুদ্ধ, এটা নিয়ে লাস্ট বিসিএসে এটার মাঝখানে ট্রেন্ড ছিল হচ্ছে অনেক বেশি মার্ক আসার। যেমন দেখেন 38 এবং 40তমতে কিন্তু প্রচুর মার্ক আসছে, লাইক 60 নাম্বার আসছে, 50 নাম্বার আসছে। তো এখানে কিন্তু বেশ ভালো নাম্বার আসছে, কিন্তু রিসেন্ট টাইমে 20 বা 30 নাম্বারের বেশি কিন্তু আসছে না। তিনটা জায়গায় আমি একটু পয়েন্ট আউট করছি, একটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, 2 নাম্বার হচ্ছে অর্থনীতি, এবং 3 নাম্বার হচ্ছে সংবিধান। এগুলা ইউজুয়ালি কোশ্চেন আসলে স্যাররা দেখা যায় এখান থেকে যখন মানে মাঝে মধ্যে কোশ্চেন করতে গেলে এরা হচ্ছে অনেক বেশি কোশ্চেন করে ফেলে। যেমন দেখেন 70 নাম্বার, 65 নাম্বার, 200 মার্কের মধ্যে 35, 40, 50, 65 নাম্বার, এটা কিন্তু খুব ইনসেইন অ্যামাউন্ট অফ মার্ক। সো আপনার যদি ওই চ্যাপ্টারটাতে দুর্বলতা থাকে, ওই চ্যাপ্টারের কোনো কিছু যদি আপনার বাদ যায় ইম্পর্টেন্ট, তাহলে কিন্তু আপনি একটা মানে মোটামুটি বলা যায় যে একটা ভালো বিপদের মধ্যে পড়ে যাবেন। তো ওই জায়গাটা ইনশিওর করতে হবে যাতে করে আপনি অ্যাটলিস্ট আপনি যাতে অ্যাটলিস্ট কি বলে এই 3টা চ্যাপ্টার যাতে খুব ভালো করে পড়তে পারেন। আমরা বিস্তারিত যাব। ম্যাপ নিয়ে ছোট আর একটা কথা বলিনি, ম্যাপের যে বাইরের যে আমি একটা বক্স দিয়েছি, আপনারাও চেষ্টা করবেন ম্যাপে বক্স দেওয়ার জন্য। এবং বাইরের এখানে যে মেজারমেন্ট, এই মেজারমেন্ট যদি বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি বা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সম্পর্কিত কোনো প্রশ্ন আসে তাহলে মেজারমেন্ট দিবেন, অক্ষাংশ দ্রাঘিমাংশ, হ্যাঁ, এছাড়া কোনো প্রয়োজন নেই। আচ্ছা, বাংলাদেশ বিষয়াবলীর আরেকটা ডাটা নিয়ে কথা বলবো আমরা সামনে, যে ডাটাগুলো আসলে কিভাবে আমরা মনে রাখার মতো করে তৈরি করতে পারি, বা হচ্ছে কিভাবে আসলে মনে রাখা যাইতে পারে। আর এক্সট্রা যে লুজ শিট, আমি যে একটু আগে বললাম যে এক্সট্রা যে লুজ শিট, ওই লুজ শিটগুলোতে কি বলে অনেক ক্ষেত্রেই হচ্ছে মার্জিন করা থাকে পিএসসির, আবার কিছু কিছু লুজ শিট দেয় যেগুলো হচ্ছে মার্জিন করা থাকে না। তো যদি মার্জিন না করা থাকে সেগুলো আপনারা ভাঁজ করে ব্যবহার করতে পারবেন, ওগুলোর জন্য আর নতুন করে পেন্সিল মানে স্কেল দিয়ে নতুন করে মার্জিন করার দরকার নেই। আচ্ছা, তো গুরুত্ব অনুসারে দেখেন সবগুলো চ্যাপ্টার কিন্তু গুরুত্বপূর্ণ না। যেমন দেখেন বিশ্বায়ন এবং বাংলাদেশ থেকে কিন্তু এই যাবৎকালে মাত্র 35 নাম্বার আসছে, এছাড়া হচ্ছে এনজিও থেকে মাত্র 35 নাম্বার আসছে, এছাড়া খেয়াল করেন এখানে এটার মধ্যে প্রাকৃতিক সম্পদ থেকে মাত্র 65 নাম্বার আসছে। তো বুঝাই যাইতেছে যে ওই চ্যাপ্টারগুলো থেকে যদি কেউ খুব ভালো করে পড়ে, দেয়ার ইজ হাই চান্স যে ওই চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন নাও আসতে পারে। তো এই ক্ষেত্রে আমাদেরকে একটা সিকোয়েন্স মেনটেন করতে হবে পড়াশোনার ক্ষেত্রে। যেমন আমি আপনাদেরকে এখানে এই সিকোয়েন্সটা মেনটেন করে দিয়েছি, আপনারা হচ্ছে এই সিকোয়েন্সটা মেনটেন করার চেষ্টা করবেন। যেমন অর্থনীতি, এটার পড়া সবার আগে শেষ করার চেষ্টা করবেন। এই অর্থনীতির পড়া শেষ করলে আপনাদের বাংলাদেশ অ্যাফেয়ার্সের পড়াও যেমন হবে, আপনারা হচ্ছে বিভিন্ন ডাটা চার্ট এগুলো হচ্ছে বাংলা ইংরেজি রচনার জন্য এগুলো অনেক কাভার হয়ে যাবে। এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের বাংলাদেশ রিলেটেড যে কোশ্চেন সেখানেও কিন্তু আপনারা অনেক বেশি অ্যাডভান্টেজ পাবেন। স্বাধীনতা যুদ্ধ এটার বলার অপেক্ষা রাখে না, এগুলো কিন্তু রচনার জন্য অনেক বেশি কাজে লাগে।
সংবিধান সংবিধান এই একটা জিনিস যেটা হচ্ছে আমি বলি যে এখান থেকে নাম্বারও যেমন বেশি আসে, এটা কিন্তু একদম ভাইভা পর্যন্ত আপনার অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং সংবিধানের যে পড়া এটা হচ্ছে আপনি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, বাংলাদেশের হচ্ছে আইন বিচার এবং শাসন বিভাগ, ওই যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোর কোশ্চেনও কিন্তু আপনাকে অনেক বেশি হেল্প করবে। তো শুরুতেই এই দেখেন এই তিনটাতে আমি 3 স্টার দিয়ে রেখেছি, কারণ এই তিনটা থেকে যখন টিচাররা হচ্ছে এই তিনটা থেকে খুবই আনঅর্থোডক্স, খুবই আনকমন, রেয়ার অ্যামাউন্ট অফ নাম্বার দিয়ে দেয়। আমরা দেখছি যে 70 মার্ক পর্যন্তও কিন্তু দিছে, 60-70 মার্ক একটা সিঙ্গেল চ্যাপ্টার থেকে আসা মানে কিন্তু আসলে অনেক বিশাল বিশাল ব্যাপার। তো ওই জন্য আমরা এই সিকোয়েন্সটা মেনটেন করার চেষ্টা করব, এবং আস্তে আস্তে হচ্ছে একটু কম গুরুত্বপূর্ণ যে সিকোয়েন্স সেগুলো হচ্ছে সিরিয়ালি দেওয়া আছে। যেমন বিশ্বায়ন এবং বাংলাদেশ, এখান থেকে অনেক কম কোশ্চেন হয়েছে। কেউ যদি এই চ্যাপ্টারটা যদি সামহাউ এই চ্যাপ্টারের জাস্ট খুবই হেভি ওয়েট গুরুত্বপূর্ণ 2-1টা কোশ্চেন দেখে যান, তাও দেখবেন যে আপনি পার পেয়ে গেছেন। বাংলাদেশ অ্যাফেয়ার্সের ট্রিক্সই হচ্ছে এইটা, আপনি অর্থনীতি, স্বাধীনতা যুদ্ধ এবং সংবিধান এই তিনটা চ্যাপ্টার আপনি যদি শেষ করতে পারেন তাহলে আপনি বুঝবেন যে আপনি বাংলাদেশ অ্যাফেয়ার্সের আপনার প্রিপারেশন 60%-এর বেশি শেষ হয়ে গেছে। যদি এই তিনটা চ্যাপ্টার আপনি খুব ভালো করে শেষ করতে পারেন তাহলে বাংলাদেশ অ্যাফেয়ার্সের প্রিপারেশন অনেক শেষ হয়ে যাবে। শুধু তাই না, এটা আপনার বাংলা এবং ইংরেজি প্রিপারেশনেও অনেক বেশি আপনাকে হেল্প করবে। তো আমরা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা ধরার চেষ্টা করি। দেখেন অর্থনীতি থেকে কিন্তু অনেক বেশি মার্ক দেওয়ার একটা ট্রেন্ড শুরু হয়ে গেছে অলরেডি, দেখতেই পাচ্তেছেন 65 নাম্বার, 70 নাম্বার, এর আগেও 25 আসছে, 20 আসছে, 35 আসছে। মাঝখানে শুধুমাত্র 38তমতে একটা টিকা আসছিল যেটাতে 5 নাম্বার ছিল। এছাড়া বাদবাকি সবগুলোতেই মিনিমাম 20 নাম্বার এবং ম্যাক্সিমাম 70 নাম্বার। তাহলে বুঝতেছেন কত বেশি গুরুত্বপূর্ণ। এইখান থেকে যা যা পড়বেন, হ্যাঁ, এখান থেকে প্রথমে আপনারা অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, রূপকল্প দেখবেন, এসডিজিতে বাংলাদেশের অর্জন। এই এসডিজি এবং এসডিজিতে বাংলাদেশের অর্জন এটা শুধুমাত্র আপনাদের রিটার্ন না, এটা ভালো করে পড়বেন কারণ এটা হচ্ছে ভাইবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। বদ্বীপ পরিকল্পনা হচ্ছে আপনাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সও কিন্তু আমাদের জলবায়ু বিষয়ক চ্যাপ্টার আছে, তো সেখানেও কিন্তু আসলে কাজে লাগে। দেন হচ্ছে বাজেট, কয়েকদিন পরেই নতুন বাজেট আসবে। এই বাজেটের তথ্যটা আপনারা নতুন বাজেট হয়ে গেলে আপনারা নতুন বাজেটের তথ্যটা পড়বেন। দেন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর 10টা বিশেষ উদ্যোগ, এটা হচ্ছে আপনারা পড়বেন কারণ এটা হচ্ছে ভাইবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, যেগুলো হচ্ছে একটু ভাইবার জন্য বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমি একটু ব্র্যাকেটে ভি দিয়ে রাখতেছি, যাতে করে এগুলো আপনারা রিটেনের সময় অ্যাটলিস্ট আপনারা বাকি কোনো কিছু নোট করতে পারেন আর না পারেন, অ্যাটলিস্ট এগুলো যাতে একটু নোট করে রাখেন, যাতে ভাইবার সময় এগুলো থেকে আপনারা একটু চোখ বুলায় যেতে পারেন, আপনাদের যাতে এদিক ওদিক থেকে মানে ঘুরোঘুরি না করতে হয়। এলডিসি থেকে উত্তরণ, এটা আমি আগেও বলছি 2026-এ বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ হবে, তারপর আসলে চ্যালেঞ্জগুলো শুরু হবে। এবং এই চ্যালেঞ্জ কিন্তু দেখবেন যে আপনারা 2026-এ শুরু হবে, 2030 নাগাদও কিন্তু আসলে শেষ হবে না, কারণ 2033 পর্যন্ত আমাদের ওষুধ শিল্পের পারমিশন একটা থাকবে। তো এটা অনেক সামনের আরও 2-3টা বিসিএসের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ থাকবে, এবং এটা ভাইভাতেও স্যারদের অনেক ফেভারিট কোশ্চেন। দেন হচ্ছে মানব সম্পদ উন্নয়নে সরকার কী কী কর্মসূচি গ্রহণ করছে, মেগা প্রজেক্টগুলো খুব ভালো করে দেখবেন। এবং মেগা প্রজেক্টের মধ্যে আপনারা হচ্ছে এই অ্যাটলিস্ট এই প্রজেক্টগুলো হচ্ছে খুব ভালো করে কভার করার চেষ্টা করবেন। যেমন হচ্ছে পদ্মা মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, দেন হচ্ছে পায়রা, মাথারবাড়ি, রামপাল, এই যে মেগা প্রজেক্টগুলো আছে অ্যাটলিস্ট এই মেগা প্রজেক্টগুলো খুব ভালো করে পড়বেন। বাজেট বক্তব্য আপনাদেরকে পড়তে হবে না, বাজেটের আসলে হচ্ছে কিছু কি পয়েন্ট আপনারা জেনে যাবেন, যাতে করে বাজেট সম্পর্কিত কোনো টিকা আসলে যাতে করে আপনারা উপস্থাপন করতে পারেন। আচ্ছা, ইউনিক বইয়ের পাশাপাশি আপনারা হচ্ছে গভর্নমেন্টের ওয়েবসাইটে অনেক অনেক প্রতিবেদন থাকে, কিন্তু আসলে সত্য কথা বলতে ওই এত প্রতিবেদন ঘেটে আসলে আপনারা তথ্য বের করাটা আপনাদের জন্য একটু ডিফিকাল্টি হয়ে যাবে। সো আমি বলবো যে বইয়ের সহায়তা নেন, যেগুলোতে বইয়ে আপনার কাছে মনে হবে যে ডাটাটা একটু মানে মান কম বা একটু মানডেন, সেগুলোতে আপনারা চাইলে কি করতে পারেন, সেগুলোতে আপনারা ওয়েবসাইটের সহায়তা নিতে পারেন। আচ্ছা, রেমিটেন্স প্রণয়নের সরকারের গৃহীত পদক্ষেপগুলো কী কী আছে, যেহেতু আমাদের রিজার্ভের উপর একটু চাপ বেশ কিছুদিন ধরেই, বেশ কিছু বছর ধরেই আসলে রিজার্ভের উপর চাপ আছে কোভিডের সময়ের পর থেকে। তো গভর্নমেন্ট কী কী স্টেপ নিয়েছে, বা স্পেসিফিকলি আসলে বাংলাদেশ ব্যাংক কী কী স্টেপ নিয়েছে, এই বিষয়টা গুরুত্বপূর্ণ। দেন হচ্ছে সামাজিক উন্নয়ন সূচকে বাংলাদেশের কী অর্জন আছে, এই একটা সিঙ্গেল কোশ্চেন, এটা কিন্তু একটা ডাটা বহুল কোশ্চেন। বিভিন্ন সামাজিক উন্নয়ন সূচকে মনে করেন দারিদ্র্যের হার কত ছিল, কত হয়েছে, সুপেয় পানি কত পার্সেন্ট হয়েছে, কিংবা হচ্ছে আপনার ইলেকট্রিফিকেশন কতটুকু হয়েছে, যে সামাজিক যে উন্নয়ন সূচকগুলো আছে এই সূচকগুলোতে বাংলাদেশের অর্জন, এটা কিন্তু একটা জাস্ট ডাটার একটা সম্ভার। এটা এমন না যে আপনার একটা কোশ্চেন চলে আসবে,
বাট এই কোশ্চেনটার যে ডাটা এটা আপনি বিভিন্ন জায়গায় যে আপনি তরকারির আলুর মতো ব্যবহার করতে পারবেন অনেক জায়গায়। আমি ডাটাগুলো আমি আপনাদেরকে কম্পাইল করে দিব, একটু পরেই দেখাবো। বৈশ্বিক মন্দা এবং সরকারের গৃহীত পদক্ষেপ এটা মানে যদিও কোভিড চলে গেছে তারপরেও কিন্তু আসলে অর্থনৈতিক মন্দা অবস্থা এখন পর্যন্ত যায় নাই, খুবই উচ্চ মুদ্রাস্ফীতি, এই বিষয়গুলো রয়েই গেছে। গভর্নমেন্ট কি স্টেপ নিয়েছে? আরেকটা হচ্ছে আমাদের এই যে এই জিনিসটা হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশনের সাথে রিলেটেড, হ্যাঁ, যে বৈদেশিক বিনিয়োগের সাথে আকর্ষণে বিডা কী কী ভূমিকা গ্রহণ করেছে, অথবা হচ্ছে বাংলাদেশ সরকার কী কী ভূমিকা আলোচনা করেছে। আচ্ছা, তো এখানে আহ, এটা কিন্তু আসলে এলডিসি থেকে উত্তরণের একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে, যে কারণে হচ্ছে এটা ওটার সাথে রিলেটেড এবং বিনিয়োগ সংক্রান্ত ডেটা কিন্তু এখানে আপনাদের লাগবে। এইখান থেকে আপনারা টিকা হিসেবে আপনার উন্নয়ন বাজেট, ঘাটতি বাজেট দেখেন, যখন উন্নয়ন বাজেট বা ঘাটতি বাজেট এটা যদি টিকা চলে আসে, তাহলে কিন্তু আপনাদের হচ্ছে বর্তমান লাস্ট অর্থ বছরে উন্নয়ন বাজেটে কতটুকু ছিল, ঘাটতি বাজেট কতটুকু ছিল, এতটুকু তথ্যের জন্য কিন্তু হচ্ছে আপনার বাজেটের ইনফরমেশনটা কিন্তু লাগবে। একনেক, দেন হচ্ছে এনবিআর, জিডিপি, জিএনপি, এনএনপি, কমিউনিটি ক্লিনিক গভর্নমেন্টের অনেক মানে বেশ কিছু প্রাইজ পেয়েছে, সো এটা এই জন্য গুরুত্বপূর্ণ। খাদ্য নিরাপত্তা, আমার বাড়ি আমার খামার, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ একটা উদ্যোগ। বেবজা, বেজা, বিডা, বিসেক, এই চারটা একসাথে দিয়েছি কারণ এটা হচ্ছে বিনিয়োগ আকৃষ্ট করার জন্য এই প্রতিষ্ঠানগুলো কাজ করে। বিনিয়োগ আকৃষ্ট করার জন্য, কেমন, বিনিয়োগ আকৃষ্ট করার জন্য এই প্রতিষ্ঠানগুলো কাজ করে, এই কারণে বিনিয়োগের যে বিষয়টা সেটার সাথে এটা রিলেট করবেন। দেন হচ্ছে বঙ্গবন্ধু শিল্পনগরী, ওয়ান স্টপ সার্ভিস এবং হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন বা এসইজেড, যেটা বিশেষ অর্থনৈতিক অঞ্চল যেগুলোকে বলা হয়, এই টিকাগুলো আপনারা একটু কভার করার চেষ্টা করবেন। তাইলে হচ্ছে আমাদের অর্থনীতি থেকে কী কী পড়বেন, অর্থনীতি যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ, তো অর্থনীতির এই যে বিষয়গুলো এইগুলো যতটুকু সম্ভব আপনার টাইমের মধ্যে যতটুকু আপনার পসিবল সেগুলো হচ্ছে আপনারা একটু নোট করে ফেলার চেষ্টা করবেন। অ্যাটলিস্ট মনে করেন যে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা তো 2025 পর্যন্ত থাকবে, সো এই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় কোন বছরের লক্ষ্যমাত্রা কত, কোন বছরের দারিদ্র্য কতটুকু কমবে, অ্যাটলিস্ট এই ডেটাগুলো হচ্ছে আপনারা লিখে ফেলবেন। আপনারা হচ্ছে আগে পরের আগডুম বাগডুম কথা যদি আপনারা নাও লেখেন, হ্যাঁ, তারপরেও হচ্ছে আপনারা কি করবেন, আপনারা হচ্ছে এই ডেটাগুলো আপনারা উপস্থাপন করার মানে শুধুমাত্র ডেটাগুলো আপনারা লিখে রাখবেন। রূপকল্প ক্ষেত্রে বা বদ্বীপ পরিকল্পনা এগুলোর ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটা সত্য। আর ডাটার ক্ষেত্রে 1971, 2008, 2024 এই তিনটা ডাটা এভাবে মানে এইভাবে তুলনীয় যদি এমন কিছু থাকে যে স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের অর্থনৈতিক অভিযাত্রা বা হচ্ছে মানে বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে হচ্ছে একটা রোল মডেলে পরিণত হয়েছে, এই ধরনের কোশ্চেনগুলোর জন্য আসলে 1971 মানে বাংলাদেশের জন্মলগ্নের এবং মাঝের একটা ডাটা লাগে। এছাড়া হচ্ছে বিগত 5 বছরের ডাটা আপনাদেরকে পড়তে হয়। বিগত 5 বছরের ডাটা, অ্যাকচুয়ালি বিগত 5 বছরের ডাটা পড়লে ওই ডেটাগুলোর মধ্যে কিছু মিল থাকে। যেমন মনে করেন যে বিনিয়োগ 18.2 বিলিয়ন, পরের বছর হয়েছে এটা মনে করেন যে 19.3 বিলিয়ন। সো ডাটাগুলোর মধ্যে একটু কাছাকাছি থাকে, আপনি একটু বুঝতে পারবেন যে এটার পরে এটা একটু বাড়ছে, এটা একটু কমছে, এই ধরনের। আর আরেকটা যেটা বললাম ওই 1971, 2008 বা 2009 এবং লাস্ট 5 বছর ডেটার জন্য এগুলো লাগে। আচ্ছা, ডেইলি পেপারের জন্য ফাইন্যান্স রিলেটেড আপনাদের যে পেপার থাকে অর্থনীতির জন্য, এগুলো অত বেশি গুরুত্বপূর্ণ না। আমি যেটা বলেছি যে যে আপনারা কিন্তু অত বেশি সময় আসলে পাবেন না, এবং আমিও সত্য কথা বলতে শুধুমাত্র বিসিএস ভাইভাতে আমি প্রতিদিন পেপার পড়ার চেষ্টা করেছি। ইভেন রিটেনের জন্য আমি আসলে রেগুলারলি পেপার ফলো করতে পারি নাই, কারণ হচ্ছে অত বেশি সময় আসলে সত্যি কথা বলতে পাওয়া যায় না। আরেকটা দ্বিতীয় কথা হচ্ছে মাহিদস যে সাম্প্রতিক বা হচ্ছে ওই মাসিক যে একটা সম্পাদকীয় যেটা বের হয়, যেটা নিয়ে গত ক্লাসে বলেছিলাম, সেটা কিন্তু যদি আপনারা কাভার করেন তাইলে কিন্তু দেখবেন যে আপনাদের মোটামুটি একদম মূল বিষয়গুলো সব চলে আসবে, ট্রান্সলেশনের প্র্যাকটিস হয়ে যাবে। আচ্ছা, ডেটা বা হচ্ছে কোটেশন এগুলো নিয়ে একটু কথা বলবো ইনশাল্লাহ সামনেই। আচ্ছা, স্বাধীনতা যুদ্ধ, এরপর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের লিবারেশন ওয়ার। এখান থেকে মোটামুটি আমাদের এখন পর্যন্ত 255 নম্বরের মতো আসছে, এবং যেটা বলেছিলাম যে মাঝখানের বিসিএসে কিন্তু 50+ কোশ্চেন আসছে। এবং আপনারা যদি দেখেন যে বিসিএসের যে সিলেবাস, সেই সিলেবাসে কিন্তু বলা আছে যে আলাদা করে স্বাধীনতা থেকে 50 নম্বরের কোশ্চেন কিন্তু তারা করতে পারবে। যদিও এটা থেকে কম বেশি হয়, এটা একদম স্ট্রিক্টলি ফলো করে না আসলে, বাট তাদেরকে অ্যালাউ করা আছে যে স্বাধীনতা থেকে তারা 50 মার্ক করতে পারবে, মানে 200 নম্বরের মধ্যে 50 মানে 4 ভাগের 1 ভাগই আসলে স্বাধীনতা
স্বাধীনতা যুদ্ধ রিলেটেড, এবং এটা আপনাদের জানলে প্রিলিতে আপনারা খুব ভালো পড়ছেন, এই জায়গাতে আপনাদের অত বেশি আসলে বেগ পাইতে হয় না। এখান থেকে কী কী পড়তে হবে একটু আলোচনা করি। ভাষা আন্দোলনের তাৎপর্য, নারীর ভূমিকা, এছাড়া টিকা হিসেবে আপনারা শহীদ মিনার, মাতৃভাষা দিবস, বাংলা একাডেমি, অপারেশন সার্চলাইট, তমুদ্দিন মজলি, সেগুলো হচ্ছে ভাষা আন্দোলন রিলেটেড। এছাড়া হচ্ছে সিকুয়েন্সিয়ালি আমাদের জন্য গুরুত্বপূর্ণ ঐতিহাসিক যে সালগুলো আছে, যেমন মনে করেন যে 1954 সালে যুক্ত ফ্রন্টের ইলেকশন, দেন হচ্ছে 56 সালের পাকিস্তানের সংবিধানের বৈশিষ্ট্য, 62 শরীফ শিক্ষা কমিশনের রিপোর্ট এবং সে ওই অনুযায়ী শিক্ষা আন্দোলন, 66 6 দফা আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, আন্দোলনের ক্ষেত্রে 69-এর গণ অভ্যুত্থানের ভূমিকা, 70-এর ইলেকশন, 7ই মার্চের ভাষণ, একদম সিকুয়েন্সিয়ালি এগুলো পড়তে থাকবেন। দেন হচ্ছে মুজিবনগর সরকারের গঠন এবং এটার কার্যাবলী, বীরশ্রেষ্ঠতার নাম, খেতাবপ্রাপ্ত নারী, মুক্তিযোদ্ধাদের বিবরণ। দেন হচ্ছে আত্মসমর্পণের দলিল বা ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার যেটা আছে, এটার তাৎপর্য, এটা কিন্তু একবার একটু এসেছিল। মুক্তিযুদ্ধে ভারত, সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং চীনের ভূমিকা, এই 4টা দেশের ভূমিকা আসলে আপনাদেরকে পড়তে হয়। এবং আপনারা খুব ভালো করে জানেন যুক্তরাষ্ট্র এবং চীন কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, ভারত এবং সোভিয়েত ইউনিয়ন আমাদের পক্ষে ছিল। এই কোশ্চেনটা একটু আলাদা, কারণ একমাত্র এই কোশ্চেনটাই হচ্ছে আমার মতে যে আপনারা প্রিলিট টাইমে আসলে পড়েন নাই একটু ইলাবোরেটলি, আপনারা রিটেনের টাইমে একটু আলাদা করে পড়তে হবে। বা মুক্তিযুদ্ধে জাতিসংঘের ভূমিকা, গণমাধ্যমের ভূমিকা, এই বিষয়গুলো হচ্ছে আপনাদের রিটেনের জন্য একটু একটু হয়তো বা নতুন লাগতে পারে। আচ্ছা, দেন হচ্ছে বঙ্গবন্ধুর ক্যারিসমেটিক নেতৃত্ব, এটা কিন্তু খুব সম্ভব হচ্ছে 40তমতে হচ্ছে বা 40তমতে খুব সম্ভব বঙ্গবন্ধুর ক্যারিসমেটিক নেতৃত্ব, এইটা দিয়ে প্রায় 20 মার্কের একটা বড় কোশ্চেন কিন্তু ছিল। বঙ্গবন্ধু সরকারের সাফল্য, এখানে বঙ্গবন্ধু সরকারের সাফল্য যখন পড়বেন, সরকারের বিভিন্ন সাফল্যের সাথে পররাষ্ট্র বিষয়ক যে সাফল্য, এটা আলাদা করে, এটাও আলাদা করে আপনার একটা যাতে পয়েন্ট থাকে যে পররাষ্ট্র বিষয়ক আপনাদের বঙ্গবন্ধুর পররাষ্ট্র বিষয়ক সাফল্য কোন কোন পয়েন্টগুলো ছিল। দেন হচ্ছে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার। এখন বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে আপনারা এই কোশ্চেনটা কিন্তু আমরা আসলে প্রিলির সময় অত বেশি আসলে মানে ডিটেইলসে পড়া লাগে না, বা হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচারের বিস্তারিত, এটা কিন্তু মাঝখানে একবার কোশ্চেন আসছিল। সো আপনাকে যেহেতু মুক্তিযুদ্ধ একটা ভাস্ট একটা অংশ, এই কোশ্চেনটা আপনাকে অবশ্যই একটু দেখে যেতে হবে, কারণ এটা যদি আপনি না পড়ে যান তাহলে কিন্তু এটা বানায় লেখা আসলে সম্ভব না। এখানে হত্যাকাণ্ডের বিচারের সাথে সংশ্লিষ্ট অনেক বিষয় আছে, অনেকের নাম আছে, এই কারণে এটা দেখতে হবে। আর টিকা হিসেবে আপনারা স্পেশালি এগুলো দেখবেন। কনসার্ট ফর বাংলাদেশ, 8 নং থিয়েটার রোড, আপনারা জানেন বাংলাদেশ সরকারের অস্থায়ী মানে যে অফিস সেখানে ছিল। মুজিব ব্যাটারি, ক্র্যাক প্লাটুন, অপারেশন জ্যাকপট, অপারেশন ওমেগা এবং অপারেশন বিগ বার্ড, বড় বড় 3টা অপারেশন, এই অপারেশনগুলো আপনারা দেখবেন। এইখান থেকে মোটামুটি আপনারা হচ্ছে প্রত্যেকটা জায়গায়, যেমন যুক্ত ফ্রন্ট, দেন হচ্ছে আপনার শিক্ষা আন্দোলন বা 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, প্রত্যেকটার ক্ষেত্রে আপনারা কিছু কোটেশন আপনারা আলাদা করে, প্রতিটার জন্য 2টা বা 3টা করে কোটেশন আপনাদের রেডি করতে হবে। কারণ আপনারা 69-এর গণ অভ্যুত্থানের কাহিনী কিন্তু আপনারা প্রিলি থেকেই মোটামুটি জানেন। এবং এইখানে যে কোনো কোশ্চেন যদি আসে, আমি আপনাদেরকে একটু বলে রাখি, বাংলাদেশ অ্যাফেয়ার্সে যে কোনো প্রশ্ন আসলে এটাকে পয়েন্ট করে লেখার চেষ্টা করবেন। পয়েন্ট করে লেখার চেষ্টা করবেন, 1 2 3 দিয়ে লেখার চেষ্টা করবেন। পয়েন্ট করে লিখলে এটা দেখতে অনেক সুন্দর লাগে, এবং এটা লিখতে গেলে আপনাকে পুরো ফুল সেন্টেন্স, দেখা যায় অনেক ক্ষেত্রে ফুল সেন্টেন্স লিখতে হয় না, একটা ফ্রেজ লিখলেই হয়ে যায়। হ্যাঁ, তো এক্ষেত্রে পয়েন্ট করে লিখলে আপনাদের মানে লেখাটাও আপনারা ফাস্ট হবে, এবং আপনারা আপনাদের প্রেজেন্টেশনটাও কিন্তু আসলে অনেক হবে। আচ্ছা, অ্যাসিওরেন্সে অর্থনীতিতে প্রচুর তথ্য দেওয়া থাকে, এবং 5-10 নম্বরের জন্য আপনারা যেটা বলছেন। আচ্ছা, যেটা বললাম হচ্ছে ডেটার জন্য আমি আপনাদেরকে যে ডেটাগুলো দিব সেগুলো আপনারা আগে নোট খাতায় নোট করে রাখবেন, এবং দেখবেন যে ম্যাক্সিমাম যে আপনাদের ডেটাগুলো আছে অর্থনীতির রিলেটেড সবগুলোতেই আপনারা এগুলো ইউজ করতে পারবেন, ওর বাইরে তেমন একটা ইউজ করতে হবে না। এবং আমি অর্থনীতির ক্ষেত্রে যে কোশ্চেনগুলোর কথা বলছি, ওই কোশ্চেনগুলোই আপনারা প্রাথমিকভাবে পড়েন, ওইগুলোর ডেটাগুলোই পড়েন, দেখবেন যে এর বাইরে যেগুলো সেগুলো অত বেশি পড়ার প্রয়োজন হবে না। আচ্ছা, তো প্রতিটা থেকে কি বললাম পয়েন্ট, এবং দেখা গেল আপনি একটা পয়েন্ট দিলেন, 2টা পয়েন্ট দিলেন, এই 2 নাম্বার পয়েন্টের মানে অধীনে মনে করেন যে আপনি একটা কোটেশন উল্লেখ করে দিলেন, তাহলে দেখবেন যে আপনার লেখাটা অটোমেটিক দেখবেন যে দেখতেই অনেক সুন্দর লাগতেছে, মানে একদম আই ক্যাচি একটা মানে হবে। আচ্ছা, তো এরপরে আমরা দেখব হচ্ছে সংবিধান। সংবিধানের ক্ষেত্রে আমরা যদি দেখি, সংবিধান কিন্তু মাঝখানে 36তমতে একবার হচ্ছে মোটামুটি একদম রেকর্ড ব্রেকিং কোশ্চেন আসছে, 50 নাম্বার সংবিধান থেকে আসছে, এবং এরপরে মোটামুটি কিন্তু সংবিধান থেকে একটা কোশ্চেন অন্তত থাকে, মানে একটা বড় প্রশ্ন, 20 নাম্বারের প্রশ্ন একটা থাকে, বা 10 নাম্বারের কোশ্চেন 2টা থাকে সংবিধান থেকে মোটামুটি, বা এক সেট কোশ্চেন যদি আমরা বলি। একটা বিষয় হচ্ছে
যে সংবিধানের আরেকটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে যে টিকার যে বিষয়টা, আপনারা টিকা সবাই মোটামুটি সাজেস্ট করে টিকাতে পয়েন্ট না দেওয়ার জন্য। টিকা হচ্ছে এক প্যারাতে লেখার জন্য, টিকা হচ্ছে এক প্যারাতে লেখার জন্য, এবং হচ্ছে আপনারা টিকাতে আপনারা কোটেশন ব্যবহার করতে পারবেন, এবং টিকাতে যদি আপনারা ডেটা ব্যবহার করেন, এই ডেটাগুলো হচ্ছে আপনারা লিনিয়ারলি ব্যবহার করবেন। আপনারা ডেটাগুলো হচ্ছে এভাবে চার্ট করে করে দেখাবেন না, হ্যাঁ। এটা হচ্ছে টিকাতে দেখানোর প্রয়োজন নেই। আপনার লিনিয়ার ওয়েতে, যেমন এত সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ছিল এত পার্সেন্ট, আপনি লেখার মধ্যে লিখবেন, একটা প্যারা করার চেষ্টা করবেন, মানে একটা প্যারার মধ্যেই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আমি হচ্ছে, তারপরও আমি আপনাদেরকে বলি, আমি 41তমতে আমি টিকাতে পয়েন্ট করছিলাম, আমি টিকাগুলো পয়েন্ট আকারে লিখছিলাম, কিন্তু 43তমতে আমি টিকাগুলো আর পয়েন্ট আকারে লিখিনি, আমি প্যারা আকারে লিখছি, এবং আমার কাছে মনে হয়েছে যে আসলে প্যারা আকারে লেখাটা বেটার। ওকে, বাট আমি এটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে টিকা আমি 41তমতে পয়েন্ট আমি উল্লেখ করেছিলাম, মানে পয়েন্ট 1 2 3 4 এভাবে করে পয়েন্ট করে করে লিখেছিলাম। 43তমতে আমার কাছে মনে হয়েছে যে না, এটা প্যারা করে লেখাটা সেফ। যদিও 41তম 43তম, মানে এটা এই কারণে বললাম যে আপনারা যদি কেউ ভুলে ইনকেস আপনারা পয়েন্ট দিয়ে ফেলেন, এটা নিয়ে আবার বেশি মানে প্যানিক হওয়ার কোনো কারণ নেই, কোনো মানে অত ভয়ে পাওয়ার কোনো দরকার নেই। আপনারা টিকাতে একটা প্যারার মধ্যে মোটামুটি জিস্ট কথাগুলো একটু রাখবেন। আচ্ছা, তো টিকাটা ইউজুয়ালি হচ্ছে দেখা যায়, যেহেতু টিকার মধ্যে কোনো ম্যাপ অথবা হচ্ছে এরকম আলাদা করে ডেটাটা গ্রাফ বা এই ধরনের আকারে তেমন একটা দেওয়ার সুযোগ থাকে না, তো এই জন্য টিকাটা হয়তোবা দেখবেন যে 1.5-2 পেজ, মানে একটা টিকার জন্য হওয়াটা একটু টাফ হয়। অ্যাটলিস্ট চেষ্টা করবেন যে 1 পেজের মতো টিকা লেখার জন্য। ওকে, আমি আপনাদেরকে দুইটাই বললাম, টিকা হচ্ছে মানে একটা প্যারা থাকবে। প্যারা বলতে কি, অনেকে হচ্ছে প্যারা প্যারা করে লিখে, হ্যাঁ। এই জন্য আমি কিন্তু উল্লেখ করেছি যে একটা প্যারা, সিঙ্গেল একটা প্যারাগ্রাফে আপনি শেষ করবেন, হ্যাঁ। এখানে ভূমিকা উপসংহারের কোনো প্রয়োজন নেই, আপনারা সিঙ্গেল একটা প্যারাগ্রাফের মধ্যেই টিকাটা শেষ করবেন, তাইলে হচ্ছে আলাদা আলাদা করে আর প্যারা প্যারা হবে না, মানে একটার মধ্যে শেষ হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, সংবিধান থেকে আমরা দেখি, সংবিধান থেকে আপনারা সিরিয়ালি হচ্ছে সংবিধানের কিছু প্রামাণ্য সংজ্ঞা দেখবেন, ইতিহাস দেখবেন, সংবিধানের বৈশিষ্ট্য এবং প্রকৃতিগুলো দেখার চেষ্টা করবেন। সংবিধান অনুসারে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, সংবিধানের যে মৌলিক অধিকারগুলো আছে, সংবিধানের নারীর অধিকার, মানবাধিকার এবং মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য, এটা একটু দেখবেন। এরপর হচ্ছে সংবিধান কিভাবে সংশোধন করতে হয়, এটার একটা স্পেশাল প্রসিডিউর আছে সংশোধনের ক্ষেত্রে। এই যে সংবিধানের যে সংশোধনের প্রক্রিয়া, এটাকে আপনারা কি করতে পারেন, এটাকে আপনারা আপনারা তো পড়বেন, এটাকে আপনারা পয়েন্ট করেও লিখতে পারেন, আবার এটাকে মনে করেন যে এভাবে বক্স করে একটু গ্রাফিক্যালি দেখাইতে পারেন যে এই কাজ করবে, তারপর এখানে উত্থাপন করবে, তারপর 2/3 মনে করেন যে ভোট পাবে, যদি ঠিকঠাক থাকে তাহলে রাষ্ট্রপতির কাছে পাঠাবে, রাষ্ট্রপতি চাইলে এটা করতে পারে, অথবা রাষ্ট্রপতি যদি চায় তাহলে সে এটাও করতে পারে। আপনারা যদি এভাবে দেন তাহলে আপনারা মানে দেখতে একটু সুন্দর হবে। ওকে, তো এই বিষয়গুলো আস্তে আস্তে আপনারা একটু মানে টাইম টু টাইম আলোচনার মাধ্যমে, বা আপনারা একটু আস্তে আস্তে মানে কিছু প্রেজেন্টেশন বা কিছু মডেল টেস্ট দিলে আস্তে আস্তে এগুলো আপনাদের মধ্যেও দেখবেন যে ডেভেলপ করবে, তাহলে বুঝতে পারবেন। কারণ এটা দিলে এটা স্যাররাও খুব হ্যাপি হবে, কারণ হচ্ছে স্যারদেরও আসলে অত প্রেশার পড়বে না যে বোঝার জন্য কোথায় কি লেখছে না লেখছে, ঠিকঠাক লেখছে কিনা। আপনি এভাবে করে দিলে ফ্লোটা থাকলে দেখতে অনেক সুন্দর লাগবে। আচ্ছা, দেন হচ্ছে সাংবিধানিক পদ এবং সাংবিধানিক প্রতিষ্ঠান। সাংবিধানিক পদ কী আছে, প্রতিষ্ঠান কী আছে, এগুলো একটু জানবেন। দেন হচ্ছে সংবিধানের ক্ষেত্রে আমরা পিএসসির গঠন কার্যাবলী, আরেকটা হচ্ছে মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রকের যে ক্ষমতা এবং কার্যাবলী, সেই দুটো আপনারা একটু দেখবেন। কিছু সংশোধনী আছে, যে সংশোধনীগুলো বেশি গুরুত্বপূর্ণ, এর বাইরে সংশোধনী তেমন একটা দেখার দরকার নেই, আমি এখানে যেগুলো দিছি সেগুলোই দেখবেন। এর মধ্যে হচ্ছে আসলে 15তম সংশোধনী, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, এবং আরেকটা হচ্ছে যে পঞ্চম সংশোধনী, যে পঞ্চম সংশোধনীর আসলে হচ্ছে নেগেটিভ বিষয়গুলো উপস্থাপন করা, এবং 15তম সংশোধনীর পজিটিভ বিষয়গুলো সাধারণত থাকে হচ্ছে পঞ্চম সংশোধনী। এটাকে বলা হয় ফার্স্ট ডিস্টরশন অফ কনস্টিটিউশন অফ বাংলাদেশ। কী কারণে বলা হয়, বা হচ্ছে আবার হচ্ছে 15তম সংশোধনীতে আবার বাংলাদেশের মূল সংবিধানে ফিরে আসা হয়েছে, কিভাবে গিয়েছে, এই বিষয়গুলো হচ্ছে কন্ট্রাস্টের জন্য আপনাদেরকে এই সংশোধনীর যে বিষয়গুলো সেগুলো আপনাদেরকে জানতে হবে, এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সংশোধনীগুলোর মধ্যে পঞ্চম এবং 15তম এটা খুব ভালো করে দেখবেন, তারপর হচ্ছে বাদবাকিগুলো দেখবেন এখানে যেগুলো আমি রেখেছি। আর এছাড়া বাকি যেগুলো আছে এগুলো প্রিলির টাইমে পড়ছেন, ওগুলো রিটেনের জন্য অত বেশি গুরুত্বপূর্ণ না, জাস্ট ওইটার মধ্যে একদম জিস্ট, মানে সংশোধনীর জিস্ট যে অংশটা, সেটা শুধুমাত্র একবার রিডিং দিতে পারেন, এর বাইরে কিছু না। এইখান থেকে এইখান থেকে আপনারা টিকা হিসেবে আপনারা হচ্ছে সংবিধানের প্রস্তাবনা, ধর্মনিরপেক্ষতা,
অর্থ বিল, সংযুক্ত তহবিলের উপর ধার্য ব্যয়, দেন হচ্ছে সম্পূরক অতিরিক্ত মঞ্জুরি, ইনডেমনিটি অধ্যাদেশ। আচ্ছা, এখন কি বলে, সংবিধানের ক্ষেত্রে সংবিধান কিন্তু আপনারা আহ, আহ, সংবিধান হচ্ছে যদি এমন করেন যে আপনারা যদি কোটেশন আকারে যদি সংবিধান উল্লেখ করেন, তাহলে কিন্তু হচ্ছে সংবিধানে এক্স্যাক্টলি যেটা আছে সেটাই আপনারা উল্লেখ করতে হবে। আপনারা এক্ষেত্রে যেটা করবেন যে একদম সরাসরি ওইটা না বলে যে 35 নং সংবিধান মানে অনুচ্ছেদ অনুসারে, অথবা সংবিধানের 25 নং মানে কি বলে অনুচ্ছেদ অনুসারে। হ্যাঁ, সাধারণত হচ্ছে যেগুলো হচ্ছে কার্যাবলী টাইপের যে কোশ্চেনগুলো থাকে, যেমন মহা হিসাব নিরীক্ষকের কার্যাবলী বা প্রদত্ত ক্ষমতা, অথবা হচ্ছে নির্বাচন কমিশনের ক্ষমতা বলি বা প্রদত্ত ক্ষমতা, এই প্রশ্নগুলোর ক্ষেত্রে সাধারণত যেটা হয়, সংবিধানের যেই অনুচ্ছেদ আছে ওই অনুচ্ছেদের সাব অনুচ্ছেদে আপনাদের যেতে হয়। এছাড়া কিন্তু বাদবাকিগুলোতে তেমন একটা উপ অনুচ্ছেদ যেগুলো আছে যে সেগুলোতে তেমন একটা যাইতে হয় না, সরাসরি অনুচ্ছেদ পর্যন্ত যাইলেই চলে। আপনারা হচ্ছে যদি লেখেন যে 25 নং অনুচ্ছেদ সংবিধানের 25 নং অনুচ্ছেদ অনুসারে, এই কথা বলে আপনি হচ্ছে 25 নং অনুচ্ছেদে যেটা আছে সেটা আপনি লেখার চেষ্টা করেন। বাট আপনি যদি লেখেন এভাবে সংবিধানের 25 নং অনুচ্ছেদে আছে আছে লিখে মনে করেন কোটেশন দেন, এরপর মনে করেন ইনভার্টেড কমা দিয়ে শুরু করেন, তাইলে কিন্তু 25 নং অনুচ্ছেদে যা আছে ওইটা থেকে যদি একটা ওয়ার্ডও মনে করেন যে এদিক ওদিক হয়, তাইলে কিন্তু স্যার চাইলে আপনাকে এখানে বিশাল পেনাল্টি করতে পারে। তো যেটা করবেন, অলওয়েজ সেফ সাইডে থাকার চেষ্টা করবেন। সংবিধানের কি বললাম যে 25 নং অনুচ্ছেদ অনুসারে অনুসারে লিখে তারপর আপনি আপনার সংবিধানটা, এখানে যদি আপনার দুই একটা ওয়ার্ডিং একটু মানে ভুলও হয়, তাও কোনো কিন্তু আসলে সমস্যা নাই মেজর, কারণ আপনি ওই অনুচ্ছেদ অনুসারে কি কি আছে সেটা আপনি বলার চেষ্টা করছেন আপনার নিজের ভাষায়। আচ্ছা, সংবিধানের যে বিষয়টা, আপনারা তো রিটেন প্রিপারেশন নিচ্ছেন, প্রিলিত আপনারা সংবিধান প্রচুর পড়ছেন, এইটা একটা টাইমে হয়ে যাবে। হ্যাঁ, এবং কমন অনুচ্ছেদগুলো আসলে ঘুরে ফিরে আসে, এমন না যে সংবিধানের যতগুলো অনুচ্ছেদ আছে সবগুলো অনুচ্ছেদই আসলে রিটেনের জন্য লাগে। আমি যে কোশ্চেনগুলো বললাম সেগুলোর জন্য যেই অনুচ্ছেদগুলো প্রয়োজন, অন্তত সেই অনুচ্ছেদগুলো দেখবেন। যেমন নারী অধিকারের যে অনুচ্ছেদ, মৌলিক অধিকারের অনুচ্ছেদ, হ্যাঁ, সংবিধান পরিচালনার যে মূলনীতি যেখানে যে অনুচ্ছেদগুলোতে আছে, অথবা সাংবিধানিক প্রতিষ্ঠান যে অনুচ্ছেদগুলোতে বলা আছে, এর বাইরের যে একদম খুঁটিনাটি যে অনুচ্ছেদগুলো সেগুলো কিন্তু অত বেশি প্রয়োজন নাই। তো আপনারা হচ্ছে এই টিকাগুলো দেখবেন। আর সংবিধানের ক্ষেত্রে আপনারা যে অনুচ্ছেদগুলো যখন উল্লেখ করবেন, আপনারা হচ্ছে এই যে অনুচ্ছেদ অনুসারে এভাবে লিখবেন, ঠিক আছে? ডিরেক্টলি কোট করতে যাবেন না, কারণ আপনি যত ভালো করেই আসলে পড়েন না কেন, দুই একটা ওয়ার্ড কিন্তু সংবিধানের ভাষার সাথে একটু এদিক ওদিক হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আরেকটা ছোট কথা বলে 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 ফেলি, সেটা হচ্ছে যে স্বাধীনতা যুদ্ধ শেষ করলাম। এই স্বাধীনতার এখানে কিন্তু অনেক ক্ষেত্রে যে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত ঘটনাবলীর বিবরণ দাও, এই ধরনের কোশ্চেনে কিন্তু অনেক সময় আসে। তো এই ধরনের কোশ্চেন যদি আসে, তাহলে আপনাকে প্রত্যেকটা ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা যে মানে ইম্পর্টেন্ট ইভেন্ট আছে, যেমন যে এই পেজে যে ইভেন্টগুলো দেখতেছেন, প্রত্যেকটা ইভেন্ট সম্পর্কে একটা পয়েন্ট, এবং পসিবল হইলে একটা করে কোটেশন, জাস্ট একটা পয়েন্ট একটা কোটেশন, ওকে? অথবা কোটেশন না হইলে দরকার হলে একটা ডেটা অন্তত দিয়ে আপনি জাস্ট শেষ করবেন। আদারওয়াইজ কিন্তু প্রত্যেকটা সম্পর্কে যদি আপনি বিস্তারিত লিখতে চান, যুক্তফ্রন্টের তাৎপর্য কী ছিল, দেন হচ্ছে 62 শিক্ষা আন্দোলন নিয়ে অনেক বড় করে লিখলেন, 66 6 দফা নিয়েও লিখতে গেলেন, এরপর দেখলেন যে আসলে আর সময় পাবেন না। প্রত্যেকটা জাস্ট পয়েন্ট থাকবে, যাতে করে স্যার বুঝে যে আপনার এখানে হচ্ছে প্রত্যেকটা পয়েন্টই আপনি কভার করছেন, প্রত্যেকটা সম্পর্কে আপনার জানা আছে, এবং প্রতিটার সম্পর্কে আপনি মানে রিলেভেন্ট ডেটা বা কোটেশন দিয়ে আপনি সিম্পলি মানে একটা সার্টেন টপিক নিয়ে বেশি ইলাবোরেট করতে যাবেন না, কারণ কিন্তু আপনার 20 নাম্বারের জন্য যদি আসে, আপনার হাতে কিন্তু মাত্র 24 মিনিট। সো সময় কিন্তু আসলে খুব একটা বেশি না, প্রত্যেকটা পয়েন্টের অধীনে আপনি ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট ব্যয় করতে পারবেন। কেমন? ছোট ছোট করে ছোট ছোট একটা প্যারা একটা কোটেশন দিতে পারবেন। আচ্ছা, আচ্ছা, 6 দফার যে দফাগুলো, যে ল্যাঙ্গুয়েজ, সেগুলো কিন্তু বিভিন্ন সোর্সে বিভিন্ন, হ্যাঁ না, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, এটা নিয়ে কোনো ওয়ারি করার কিছু নেই। জেনারেলাইজড যে মানে দফা যেভাবে উপস্থাপন করা আছে সচরাচর, বই আপনারা সেটাই উল্লেখ করতে পারবেন। আচ্ছা, মৌলিক অধিকার যদি আপনাদেরকে বলে সংবিধান অনুসারে মৌলিক অধিকার কি, সেক্ষেত্রে কিন্তু তৃতীয় যে অনুচ্ছেদ মানে অধ্যায়ে যেটা আছে, সেই অধ্যায়ের মৌলিক অধিকার বিষয়ক সেগুলো কিন্তু প্রত্যেকটা অনুচ্ছেদ অন্তত টাচ করতে হবে। যে এই অনুচ্ছেদ, মনে করেন যে মৌলিক অধিকারের মধ্যে কি আছে, যে চলাফেরার স্বাধীনতা, যে সংবিধানের অনুসারে চলাফেরার স্বাধীনতা ভোগ করবে একজন নাগরিক, ব্র্যাকেটে আপনি
অনুচ্ছেদ এত অনুসারে বা অনুচ্ছেদ এতটুকু লিখে দিবেন, এভাবে করে কিন্তু মোটামুটি আপনাকে অনুচ্ছেদগুলো উল্লেখ করতে হবে। আচ্ছা, তো মোটামুটি আমরা তিনটা গুরুত্বপূর্ণ, অর্থনীতি, দেন হচ্ছে আমাদের সংবিধান, এবং হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ, এই তিনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের আমরা কোশ্চেনগুলো নিয়ে একটু আলোচনা করলাম। দেন হচ্ছে জনসংখ্যা। জনসংখ্যার ক্ষেত্রে দেখেন 44তম বিসিএসে 40 নাম্বার আসছিল, মাঝখানে 38তমতে 40+ আসছিল। এছাড়া কিন্তু এখান থেকে কোশ্চেন ইউজুয়ালি মিস হয় না, এক সেট কোশ্চেন অন্তত থাকে। তো এখান থেকে আমরা মোটামুটি জনশুমারি গৃহ গণনা পড়ে ফেলতে হবে, মানব সম্পদ উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপ, জাতি এবং নরগোষ্ঠীর মধ্যে পার্থক্য, বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংক্ষিপ্ত বিবরণ। এটা হচ্ছে আপনারা প্রিলির পড়াটাই আবার একটু রিভিশন দিবেন, যাতে করে হচ্ছে আপনারা রিটার্ন স্টাইলে একটু রিপ্রেজেন্ট করতে পারেন। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি। দেন হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এটা মোটামুটি আমাদের এলডিসি থেকে উত্তরণ বা এই বিষয়ক যে আমাদের ইয়া আছে এলডিসি থেকে উত্তরণ, কিংবা হচ্ছে কি বলে এটাকে, এই বিষয়টাতে আমাদের কিন্তু এই জিনিসটা বেশ গুরুত্বপূর্ণ মানে থাকবে এলডিসি থেকে উত্তরণ পর্যন্ত। বা আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা আস্তে আস্তে কিন্তু শেষের দিকে যাচ্ছে, হ্যাঁ, আমরা কিন্তু পিক টাইমে আসি এবং আস্তে আস্তে কিন্তু কমতে থাকবে। তো এই কোশ্চেনটা মোটামুটি আমাদের গুরুত্বপূর্ণ থাকবে, স্পেশালি হচ্ছে আমরা এলডিসি গ্র্যাজুয়েশনের সাথে সাথে করে একসাথে এটাকে একটু রাখার চেষ্টা করবেন। জনসংখ্যা বৃদ্ধির সমস্যা, এটা কিন্তু মোটামুটি আমরা সবাই একটু বানায় বোনায় লিখতে পারবেন। এরপর হচ্ছে একটা ট্রিকি কোশ্চেন, যে বাংলাদেশে বসবাসরত বিভিন্ন যে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে এরা উপজাতি নাকি আদিবাসী। মনে রাখবেন এরা কিন্তু কখনোই আদিবাসী না। যারা প্রথমবার পরীক্ষা দিচ্ছেন আমি তাদেরকে একটু বলি, তারা কিন্তু কখনোই আদিবাসী না। আদিবাসী মানে হচ্ছে আদিম সময় থেকে যারা বসবাস করছে, তারা কিন্তু অ্যাকচুয়ালি উপজাতি, এবং বাংলাদেশের সংবিধানে কিন্তু তাদেরকে আদিবাসী হিসেবে স্বীকার করা হয়নি, বা বাংলাদেশের সংবিধানে কিন্তু তাদেরকে আদিবাসী বলা হয়নি। এটা কিন্তু মাথায় রাখবেন, তারা কিন্তু উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী। জনসংখ্যা থেকে মোটামুটি এই কোশ্চেনগুলো দেখলেই চলবে, এর বাইরে তেমন কিছু নাই। দেন বাংলাদেশের পররাষ্ট্রনীতি। বাংলাদেশের পররাষ্ট্রনীতি থেকে দেখা যায় যে টিকা আসে অথবা এক সেট কোশ্চেন আসে, যদিও 40তমতে আসলে আসেনি। বাংলাদেশের পররাষ্ট্রনীতি থেকে কোশ্চেন এখন আসার কারণ হচ্ছে মানে বাংলাদেশের মানে জিওপলিটিক্যাল রিজনে বাংলাদেশ কিন্তু এখন বেশ গুরুত্বপূর্ণ, স্পেশালি হচ্ছে আপনার হচ্ছে যুক্তরাষ্ট্র চায়না দ্বন্দ্ব, বা এই দক্ষিণ এশীয় যে অঞ্চল, এই অঞ্চলে মনে করেন প্রভাব বলয়ের মধ্যে রাখার জন্য বাংলাদেশ কিন্তু আসলে খুবই পিভটাল একটা পয়েন্ট। আচ্ছা আচ্ছা, এক্ষেত্রে আমরা এখান এখান থেকে আমরা যেই কোশ্চেনগুলো পড়বো সেটা হচ্ছে আহ, প্রাথমিকভাবে আপনারা এই কোশ্চেনটা একটু ভালো করে প্রিপেয়ার করবেন, যে বাংলাদেশের পররাষ্ট্রনীতির আলোকে যুক্তরাষ্ট্র এবং চীনের সাথে আমাদের সম্পর্ক, আমাদের সম্ভাবনা এবং আমাদের এই সম্পর্কের চ্যালেঞ্জগুলো কী কী। কারণ হচ্ছে এইটা মোটামুটি আরও বেশ কিছু বছর ধরে এটা গুরুত্বপূর্ণ থাকবে আমাদের জন্য। দেন হচ্ছে ইন জেনারেল বাংলাদেশের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য এবং চ্যালেঞ্জগুলো আপনারা জানবেন। বাংলাদেশের সাথে ভারতের রিলেশন, চীনের রিলেশন, যুক্তরাষ্ট্র এবং মায়ানমারের রিলেশন, এই রিলেশনগুলো হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং আপনি যখন এই যে চীন এবং যুক্তরাষ্ট্রের রিলেশন পড়বেন, তখন আপনাদের কিন্তু এই জায়গাটা এই কোশ্চেনের জন্য কিন্তু আপনাদের মোটামুটি অনেকটা প্রিপেয়ার হয়ে যাবে। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অবদান কীরকম, জলবায়ু কূটনীতি, এটা বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। রোহিঙ্গা সমস্যা সবসময়ের জন্য বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ থাকবে, যেহেতু এটা একটা ডেডলক সিচুয়েশনের মধ্যে আসলে পড়ে আছে। সো এটা আমাদের জন্য মোটামুটি সবসময়ের আরও বেশ দীর্ঘ একটা সময়ের জন্য এটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ থাকবে। কূটনীতিতে বর্তমান সরকারের সাফল্য, এটা অবশ্যই দেখবেন। দেন হচ্ছে যে এখানে আমি একটু মার্ক করে দিয়েছি, এটা ভাইবার জন্য গুরুত্বপূর্ণ। ভি, আমি অন্যান্য কোশ্চেনের শুরু দিকে কিছু ভি লিখে দিয়েছিলাম। বিনিয়োগ বৃদ্ধিতে আমাদের কী কী করণীয় আছে বা সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশের ভূকৌশলগত গুরুত্ব আলোচনা। বাংলাদেশের ভূকৌশলগত গুরুত্ব মানে মানে বাংলাদেশের অবস্থানগত কারণে বাংলাদেশ কতটা বেশি গুরুত্বপূর্ণ, এই কোশ্চেনটা একটু দেখবেন। এবং এই কোশ্চেনের মধ্যে ডেফিনেটলি আপনাদের কিন্তু ম্যাপ অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ বাংলাদেশের ভূকৌশলগত গুরুত্ব আপনি আলোচনা করবেন, কিন্তু বাংলাদেশ আসলে কোথায় অবস্থান করছে বা কেন এটা গুরুত্বপূর্ণ, এটা কিন্তু যদি আপনি না বলতে পারেন তাহলে কিন্তু কোশ্চেনের আসলে পূর্ণতা পাবে না। আরেকটা কোশ্চেন দেখবেন, সেটা হচ্ছে বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতির সাফল্য। বঙ্গবন্ধুর সময় কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রনীতির দিক থেকে কিন্তু বাংলাদেশ মানে অনেক সাফল্য আছে। বাংলাদেশের অনেক অনেক দেশ থেকে বাংলাদেশ স্বীকৃতি অর্জন করেছে, এছাড়া অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশ সংযুক্ত হতে পেরেছে। সো পররাষ্ট্রনীতির কিন্তু অনেক সাফল্য আছে, এবং বঙ্গবন্ধুর শাসনামলের সময়ের যে সাফল্য সেটা একটু আলাদা করে দেখবেন। টিকা হিসেবে আপনারা বিমস্টেক দেখবেন, যেহেতু সার্ক আসলে এখন আর তেমন একটা বেশি গুরুত্বপূর্ণ না। গঙ্গার পানিবণ্টন চুক্তি, এটা নিয়ে কিন্তু গতবারও কোশ্চেন হয়েছে একদম রিসেন্ট টাইমে। এছাড়া বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশন,
ছিটমহল বিনিময় এবং জোট নিরপেক্ষ আন্দোলন ন্যাম সম্পর্কে টিকাগুলো আপনারা একটু কভার করার চেষ্টা করবেন। আচ্ছা, আমি এখানে মোটামুটি আমি তো পিডিএফটা আমি আপনাদেরকে দিয়েই যাব, তারপরও আমি জাস্ট এক লাইন করে একটু জাস্ট বলে যাচ্ছি। আচ্ছা, আম, একটা কোশ্চেনের উত্তর দিয়ে নিই। ভাষা আন্দোলন সম্পর্কে আলোচনা করতে বললে সেক্ষেত্রে ঘটনাগুলো শর্টে লিখে গুরুত্বটা ভালোভাবে লেখা বেটার হবে, নাকি গুরুত্ব লিখতে বললেই শুধুমাত্র? আচ্ছা, যদি বলে যে মনে করেন যে বাংলাদেশের আহ, আপনারা খেয়াল করেন যে ভাষা আন্দোলন সম্পর্কে আপনাদেরকে যদি বলে যে একদম বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো সংক্ষিপ্ত বিবরণ দাও, তাহলে কিন্তু এখানে গুরুত্বটার প্রাধান্য পাবে না। কোশ্চেন অনুযায়ী কিন্তু আসলে আপনাদেরকে অ্যান্সার রেডি করতে হবে। যদি বলে যেগুলোর গুরুত্বগুলো আলোচনা করো, তাহলে শুধুমাত্র গুরুত্ব দিবেন পয়েন্ট করে, আদারওয়াইজ কিন্তু ঘটনাগুলো বর্ণনা করার চেষ্টা করবেন। আচ্ছা, আইন শাসন এবং বিচার ব্যবস্থা এই জায়গাটাতে আসলে তেমন একটা মানে রিসেন্ট টাইমে একটু ভাটা পড়ে গেছে। 43তমতে একটা কোশ্চেন ছিল, আর একটা মনে হয় টিকা ছিল। এছাড়া 41তম থেকে বলতে গেলে 45তম পর্যন্ত মাত্র 15 নাম্বার এখান থেকে মাত্র আসছে। এখান থেকে আমরা মূলত হচ্ছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তাদের পদমর্যাদা, ক্ষমতা, কার্যাবলী, দেন হচ্ছে স্থানীয় শাসন, স্থানীয় স্বায়ত্তশাসন, এই বিষয়গুলো আপনারা একটু দেখবেন। এই দুটোর মধ্যে স্পেশালি পার্থক্যটা আপনারা একটু দেখবেন। দেন হচ্ছে আমাদের ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং পার্বত্য জেলা পরিষদ, এগুলোর কিন্তু গঠন, যে কয়জন চেয়ারম্যান থাকে, কয়জন ভাইস চেয়ারম্যান থাকে, মহিলাদের জন্য সংরক্ষিত আসন কয়টা, এটা স্পেসিফিকলি জানবেন। জাতীয় সংসদের ক্ষমতা, কার্যাবলী এবং গঠন, হ্যাঁ, এবং সংসদে আইন প্রণয়ন এবং সংশোধনের পদ্ধতি। এটা যেটা বললাম যে এই ধরনের কোশ্চেন আসলে আপনারা কি করবেন, আপনারা ডেটা ফ্লো দেখানোর চেষ্টা করবেন। ডেটা ফ্লো দেখানোর চেষ্টা করবেন, তাইলে হচ্ছে আপনাদের মানে লেখাটা অনেক বেশি প্রাঞ্জল হবে। আরেকটা হচ্ছে সংসদে মহিলাদের জন্য আসন সংরক্ষিত রাখার এটা কি যৌক্তিকতা আছে কি না, বা থাকলে এটার পক্ষে বা বিপক্ষে যুক্তি দেখাও, এই কোশ্চেনটা দেখবেন। ন্যায়পাল, এটা বাংলাদেশের সংবিধানে আছে, কিন্তু আসলে এটা এখন পর্যন্ত অ্যাক্টিভ না। তো এটার কার্যাবলী দেখবেন, এটা টিকা হিসেবে দেখবেন। বিচার বিভাগের কার্যাবলী দেখবেন। আইন এবং অধ্যাদেশের মধ্যে পার্থক্য আপনারা জানেন, যেটা সংসদে পাশ হয় সেটা হচ্ছে আইন, আর যখন সংসদ অধিবেশন থাকে না, যখন রাষ্ট্রপতি কোনো একটা আইন পাশ করেন, রাষ্ট্রপতির ক্ষমতা বলে, তখন এটাকে বলা হয় হচ্ছে অধ্যাদেশ বা অর্ডিন্যান্স। তো অর্ডিন্যান্স পাশ করলেও কিন্তু এটা পরবর্তী যে সংসদ যখন বসে তখন কিন্তু এটাকে সংসদে পাশ করায় নিতে হবে। কেমন? আচ্ছা, মন্ত্রিসভা মন্ত্রী পরিষদের পার্থক্য এটা দেখবেন। ৭০ নং অনুচ্ছেদ, এটা হচ্ছে ফ্লোর ক্রসিং, ঠিক আছে, এটা হচ্ছে ফ্লোর ক্রসিং রিলেটেড, এটা একটু দেখার চেষ্টা করবেন। এটা যৌক্তিকতা বা অযৌক্তিকতা, এটা কি আসলে রাখার দরকার আছে নাকি নাই। দেন হচ্ছে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা অযোগ্যতা, অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা। আচ্ছা, এখানে মোটামুটি আপনারা বলতে পারেন যে সাজেশন টাইপ আপনাদের কী কী কোশ্চেন অ্যাকচুয়ালি চ্যাপ্টারগুলো থেকে পড়তে হবে। আমি সামনের দিকে সবগুলোতে আমি আসলে রিডিং আর পড়বো না, আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিব। দেন হচ্ছে আমরা ডেটা বা কোটেশন ওই পার্টে চলে যাব কিছুক্ষণের মধ্যে। আর যেটা বললাম, আপনারা হচ্ছে ইউনিক বইটা দেখতে পারেন। ইউনিক বইয়ের প্রেজেন্টেশন বা হচ্ছে রিসেন্টলি দেখলাম যে ইউনিক বইটা তুলনামূলকভাবে বেশ ভালো করছে। এখান থেকে এই কোটেশনগুলো পড়বেন। দেন পরিবেশটা তেমন একটা গুরুত্বপূর্ণ না, আমরা মোটামুটি কম গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের দিকে আস্তে আস্তে যাচ্ছি। 41 থেকে আপনারা যদি দেখেন 41 থেকে 45তম পর্যন্ত মাত্র 20 মার্ক একবার আসছে। এখান থেকে আপনারা হচ্ছে জলবায়ু পরিবর্তনের আমাদের চ্যালেঞ্জগুলো দেখবেন, দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত সরকারের যে পদক্ষেপগুলো, এবং টিকা হিসেবে এই টিকাগুলো দেখবেন। কেমন? আচ্ছা, এবং বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ ঝুঁকি মোকাবেলায় করণীয়, এটা কিন্তু আপনারা হচ্ছে আপনারা বাংলা রচনা বলেন, ইংরেজি এসে বলেন, এই জায়গাগুলোতে কিন্তু আপনারা এটার তথ্যগুলো আলুর মতো ব্যবহার করতে পারবেন। নির্বাচন ব্যবস্থা, এটাও মোটামুটি দেখা গেছে লাস্ট দুইটা বিসিএস আসলে কোনো কোশ্চেন আসে নাই, বাট রিসেন্টলি উপজেলা ইলেকশন হয়েছে, তো ওই সেন্সে আবার হচ্ছে ইলেকশনের বিভিন্ন বিষয় আলোচনায় চলে আসছে। তো এই বিষয়টা হচ্ছে আপনারা দেখতে পারেন। এই বিষয়টা হচ্ছে আপনারা এখান থেকে ইলেকশন কমিশনের গঠন, ভোটার হওয়ার যোগ্যতা অযোগ্যতা, এবং এখানে প্রত্যেকটা জিনিস সংবিধানের অনুচ্ছেদ উল্লেখ করবেন। আপনাদের এই প্রশ্নগুলোতে সংবিধানের অনুচ্ছেদ কিন্তু থাকতেই হবে, এটা কিন্তু মাস্ট। কেমন? এগুলোতে কিন্তু সংবিধানের অনুচ্ছেদ একেবারে মাস্ট। যেমন নির্বাচন কমিশনের গঠন এবং কার্যাবলী, এখন এটার গঠন সম্পর্কে সংবিধানে যে অনুচ্ছেদে বলা হয়েছে সেটা উল্লেখ করতে হবে। ভোটার হওয়ার যোগ্যতা অযোগ্যতা, আপনি যদি সংবিধানের যে অনুচ্ছেদ নাম্বারটা উল্লেখ করতে পারেন, আপনার কিন্তু দেখবেন যে মানে অলমোস্ট ফুল মার্কসের মতো পেয়ে যাবেন। এটা অনেকটা ম্যাথার মতো, যে ভোটার হওয়ার যোগ্যতা অযোগ্যতা, যে সংবিধানের এত নং অনুচ্ছেদ অনুসারে ভোটার হওয়ার যোগ্যতা হচ্ছে এটা পয়েন্ট পয়েন্ট পয়েন্ট, ভোটার হওয়ার অযোগ্যতা হচ্ছে এগুলা পয়েন্ট পয়েন্ট পয়েন্ট, শেষ। আচ্ছা, ইলেকশন কমিশনের ভূমিকা,
কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে ইলেকশন কমিশনকে একটু স্ট্রেনথেন করার জন্য, এগুলো একটু নিউট্রাল ভাবে অ্যান্সার করার চেষ্টা করবেন। এগুলোতে খুব একটা বেশি সমালোচনাপূর্ণ অ্যান্সার না করাটাই হচ্ছে মানে বেটার। আরেকটা হচ্ছে টিকা হিসেবে আপনারা হচ্ছে এই টিকাগুলো দেখবেন, আমি আর রিড আউট করছি না আলাদা করে। দেন ভৌগোলিক পরিচিতি, ভৌগোলিক পরিচিতি হচ্ছে এমন একটা জিনিস জায়গা ছিল যেখান থেকে শুরুর দিকে মানে মানে একদম 40তম পর্যন্ত অলমোস্ট অ্যাকসেপ্ট কোশ্চেন থাকতো, 43তম তো অ্যাকসেপ্ট ছিল, কিন্তু মাঝখানে আবার ব্রেক হয়েছে। মোটামুটি এটা এটা অনেকটা এরকম ছিল যে এখান থেকে কোশ্চেন অ্যাকসেপ্ট আসেই, এরকম একটা ধারণা বা এরকম একটা বিষয় ছিল, কিন্তু এটা কিন্তু মোটামুটি চেঞ্জ হয়েছে। এখান থেকে আমাদের ভৌগোলিক অবস্থান, ভৌগোলিক সুবিধা এবং চ্যালেঞ্জ, ভূপ্রকৃতিগত বৈশিষ্ট্য, বদ্বীপ ডেল্টা প্ল্যান, এগুলো আপনাদের জলবায়ুর জন্য পড়তে হবে। সমুদ্র সীমা বিজয়, এটা অবশ্যই ম্যাপ সহ পড়তে হবে। দেন হচ্ছে সমুদ্র অর্থনীতি বা সুনীল অর্থনীতি, এটা কিন্তু আপনাদের এসে এসের জন্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ। কেমন, বাংলা রচনা এসে যেটা বলেন সেটার জন্য গুরুত্বপূর্ণ। ছিটমহল সমস্যা, এটা আগেও ছিল, আগের একটা স্লাইডেও এই কোশ্চেনটা আমি রেখেছিলাম। এটা বাংলাদেশের ভৌগোলিক পরিচিতির মানে মধ্যেও এই জিনিসটা আবার একটু দেখবেন। আর হচ্ছে আপনারা এই টিকাগুলো দেখার চেষ্টা করবেন, আপনাদের রিসেন্ট টাইমের যে কোশ্চেন সেই অনুযায়ী যদি আমরা যদি আগাই, এখানকার কোশ্চেনের তুলনায় এখানকার টিকাগুলো বেশি গুরুত্বপূর্ণ। কেমন, টিকাগুলো একটু বেশি গুরুত্ব সহকারে কভার করার চেষ্টা করবেন। আচ্ছা, তথ্য এবং যোগাযোগ, রিসেন্ট টাইমে প্রথম দিকে প্রাথমিকভাবে তথ্য যোগাযোগ থেকে মাত্র একটা করে টিকা আসতো, 40তমতে আসেই নেই, 41তমতে টিকা আসছে, কিন্তু রিসেন্ট লাস্ট 3টা বিসিএস এখান থেকে কিন্তু কোশ্চেন আসার ট্রেন্ড আবার বেশ ভালো। তারা তথ্য যোগাযোগ, ই গভর্নেন্স বা এই রিলেটেড জিনিসগুলো একটু ভালো করে পড়বেন, যেমন আইসিটি খাতে সরকারের অগ্রগতিগুলো পর্যালোচনা করুন, অথবা ই গভর্নেন্স গতবারও এখান থেকে 20 নাম্বার আসছে। বা সুশাসন মানে গঠন প্রতিষ্ঠার গুরুত্ব, বা সরকারের বিভিন্ন মানে অধিদপ্তরগুলোতে বা সরকারি বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলোতে সেগুলোতে ই গভর্নেন্সের কেমন প্রয়োগ হচ্ছে, বাংলাদেশের গিগ ইকোনমি, এটা একটু কম গুরুত্বপূর্ণ, বাট স্টিল হচ্ছে এটা সম্পর্কে একটু দেখে রাখবেন। কিছু ডেটা না থাকলে দেখবেন যে লেখাটা একটু টাফ হয়ে যাবে। আরেকটা হচ্ছে মানব সম্পদ উন্নয়নে তথ্য প্রযুক্তির ভূমিকা কীরকম হতে পারে। বেশি কোশ্চেন এখান থেকে পড়তে হবে না, যদিও এটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সিলেক্টিভ কিছু কোশ্চেন, এই কয়টা কোশ্চেন পড়লেই চলবে। আচ্ছা, এখান থেকে মেইনলি টিকাগুলো একটু দেখবেন, এই টিকাগুলো স্মার্ট বাংলাদেশ, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, হাইটেক পার্ক, E2I, আমি আর রিড আউট করছি না, এখানে সবগুলো থাকবে, আপনারা সিরিয়ালি এগুলো পড়বেন। আচ্ছা, প্রাচীন সংস্কৃতি এবং ইতিহাস, 44তমতে মনে করেন যে উয়ারি বটেশ্বর রিলেটেড একটা বড় কোশ্চেন দিয়ে এখান থেকে আসলে অনেক বাল্ক একটা কোশ্চেন করছিল, যেটা খুবই আনকমন ছিল। ইউজুয়ালি এখান থেকে তেমন একটা কোনো কোশ্চেন আসে না, আসলে একটা টিকা আসে, এখান থেকে আসলে টিকাটা বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে এই টিকাগুলো আপনারা পড়বেন। হ্যাঁ, বাংলাদেশের প্রাচীন ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত এই টিকাগুলো আপনারা অন্তত কভার করার চেষ্টা করবেন। এখানে দেওয়া থাকবে, আমি ক্লাস শেষে আমি তো পিডিএফটা দিয়ে দিব, সেখান থেকে আপনারা সিরিয়ালি এগুলোর প্রস্তুতি নেবেন। আচ্ছা, লৈঙ্গিক ইস্যু, এখান থেকে হচ্ছে আপনারা নারীর ক্ষমতায়ন নিয়ে 43-44তমতে আসলে কোনো কোশ্চেন ছিল না, 45তমতে একটা টিকা আসছে। সো এখান থেকে মোটামুটি আপনারা নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ সাফল্য, আর নারী উন্নয়ন নীতি একটা আছে 2011-র, এটা লক্ষ্যগুলো একটু দেখে যাবেন, কারণ এই কোশ্চেনটা যদি আসে তাহলে আসলে মানে একদম না দেখলে মানে যেহেতু একটা নীতিমালা বা একটা নীতি, এটা আসলে বানায় লেখাটা সম্ভব না। হ্যাঁ, এই জন্য এটা দেখে যেতে হবে। সিডোর স্পেসিফিক হচ্ছে ধারা আছে, 2টা ধারার, যেটাতে হচ্ছে বাংলাদেশ এখনও হোল্ড ডাউন করে রাখছে, যেগুলো হচ্ছে এখনও মানে পর্যবেক্ষণে রাখছে, তো ওই অনুচ্ছেদ সহ দেখবেন। হ্যাঁ, সংবিধানে নারীর অধিকার কি আছে, এটা সংবিধানেও আমরা সংবিধানের সময়ও কিন্তু এটা আমরা এই কোশ্চেনটা আমরা আলোচনা করেছি। মুক্তিযুদ্ধে নারীর অবদান, ভাষা আন্দোলন নারীর অবদান, এবং পোশাক শিল্পে নারী, এই টিকাগুলো একটু দেখার চেষ্টা করবেন। কেমন, আচ্ছা, আরেকটা হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্সের শিকড় বইটা আমি আসলে এখন পর্যন্ত দেখি নাই, শিকড়টা কেমন হবে আপনারা দেখতে পারেন, যদি দেখেন যে প্রেজেন্টেশন ভালো তাহলে আপনারাই বুঝতে পারবেন, বাট শিকড়টা আমি আসলে দেখি নাই। আমি মোটামুটি যেগুলো দেখছি, ওরাকল, অ্যাসিওরেন্স, কিংবা হচ্ছে আপনার ইউনিক উত্তরণের নোটশিট, এরপর হচ্ছে কনফিডেন্সের নোটশিট, এগুলোর মধ্যে তুলনামূলকভাবে আমার কাছে ইউনিকের বইটা ভালো লাগছে। আচ্ছা, রাজনৈতিক দল, এটা হচ্ছে সবচেয়ে অবহেলিত চ্যাপ্টারগুলোর মধ্যে একটা। তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার যেমন হচ্ছে আমি একটু আগে হচ্ছে সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে একটা বলতেছিলাম, যে একদম খুব আনঅর্থোডক্স একটা কোশ্চেন আসছিল উয়ারি বটেশ্বর নিয়ে, অনেক বড় একটা মানে কোশ্চেন চলে আসছে। তো উয়ারি বটেশ্বর যদি আপনারা মনে করেন যে টিকার জন্য যদি পড়েন, তাহলে হচ্ছে যদি মনে করেন এটা 20 নাম্বারের জন্য চলে আসছে, তাহলে এটার আসলে একটু বড় করে লেখার ওয়ে কি। প্রথম কথা হচ্ছে
ওর এই বটেশ্বর যদি আপনার টিকার জন্য পড়েন তাহলে এটার অবস্থান আপনি পড়বেন, এটার গুরুত্ব পড়বেন, এটার মনে করেন যে এটার প্রত্নতাত্ত্বিক যে ইম্প্যাক্ট সেগুলো তো ডেফিনেটলি আপনি পড়বেন, এখানে কী কী পাওয়া যায় সেগুলো পড়বেন। আপনি বড় কোশ্চেন আসলে যেটা করবেন, আপনি বাংলাদেশের একটা ম্যাপ আঁকবেন, ম্যাপ এঁকে ওর এই বটেশ্বরের অবস্থান কোথায় এটা ম্যাপ এঁকে এটা আলাদা করে আপনি পিন পয়েন্ট করে আলাদা করে দেখাবেন যে বাংলাদেশের ম্যাপ মনে করেন যে আঁকলেন। বাংলাদেশের ম্যাপ আঁকার ক্ষেত্রে একটা কথা বলিনি, আমি যেভাবে আঁকি যে প্রথম দিকে এই যে এখানে একটা ভাঁজ, সেকেন্ড ভাঁজ, দেন নিচে চলে যাবে, সেকেন্ড যে ভাঁজ, ফার্স্ট আর সেকেন্ড যে ভাঁজ এটার মাঝামাঝি এটা একটু এক্সটেন্ড হয়, তারপরে এটা একটু নিচের দিকে নেমে যায়, আর এটারে মনে করেন যে একটু এদিকে এদিকে নিয়ে আসবেন, তারপরে এটার একটু মনে করেন যে আপনাদের মতো করে নিচে নামাই দিবেন, তাইলে মনে করেন একটু বাংলাদেশের ম্যাপের মতো লাগবে আর কি। ঠিক আছে, আপনি মনে করেন ওরি বটেশ্বর এটা অবস্থান কোথায় এভাবে করে দেখাই দিবেন। ম্যাপের ক্ষেত্রে যেটা বলেছি বাইরে একটু বক্স করার চেষ্টা করবেন, ঠিক আছে। এখানে দেখাই দিবেন ওরি বটেশ্বর মানে জাস্ট পয়েন্ট আউট করে, তাহলে দেখবেন যে আপনার এখানে কিছু ইয়া হইলো। তারপর মনে করেন যেটার প্রত্নতাত্ত্বিক যে গুরুত্ব এগুলোর মনে করেন যে পয়েন্ট আকারে উপস্থাপন করবেন। এরপর হচ্ছে এখানে যেসব প্রত্নতাত্ত্বিক জিনিস বা পাওয়া গেছে এগুলোর একটু পয়েন্ট আকারে উপস্থাপন করবেন। এছাড়া আসলে এটার কোনো ওয়ে নাই, আমি যেটা বললাম যে 44তমতে মানে এটা খুবই আনঅর্থোডক্স, যেটা আসলে মানে একেবারেই মানে সবাই খুবই থতমত খেয়ে গেছে, হ্যাঁ, যে এটা কি আসলো। সাধারণত এখান থেকে টিকার বাইরে তেমন কোনো কোশ্চেন হয় না, বাট ইন কেস যদি টিকার কোশ্চেনটাই আপনাদের বড় কোশ্চেন হিসেবে চলে আসে তাহলে এই ধরনের প্রস্তুতি রাখবেন। ম্যাপ এবং হচ্ছে মনে করেন যে কিছু ডাটা ইয়ার মতো করে দিবেন। যদি 20 নাম্বারের প্রশ্ন হয় তাহলে 20 নাম্বারের প্রশ্ন হলে এই বিষয়গুলো একটা মানে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, রাজনৈতিক দল যেটা আমরা দেখলাম, রাজনৈতিক দলে কিন্তু লাস্ট 3টা বিসিএসে কোনো কোশ্চেন আসেনি এবং এখন পর্যন্ত মোটামুটি 35 থেকে 45তম পর্যন্ত মাত্র 50 নাম্বার আসছে। এখান থেকে জাস্ট গণতান্ত্রিক রাষ্ট্রে মানে রাজনৈতিক দলের বৈশিষ্ট্য কার্যাবলী, বাংলাদেশে কোন ধরনের দল ব্যবস্থা এবং হচ্ছে বিরোধী দলের ভূমিকা, এগুলো মোটামুটি একটু বানায় লেখার মতো জিনিস আর কি, অত বেশি কন্টেন্টফুল না। এখান থেকে টিকাটা একটু দেখবেন, বাংলাদেশ আওয়ামী লীগ ছায়া সরকার রাজনৈতিক জোট চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, এই টিকাগুলো একটু গুরুত্ব সহকারে দেখবেন। প্রাকৃতিক সম্পদ থেকেও মোটামুটি কোশ্চেন আসার রেট অনেক কম। এখান থেকে আমাদের বাংলাদেশের এই 3টা প্রাকৃতিক সম্পদ, স্পেশালি হচ্ছে বনজ, বাংলাদেশের খনিজ এবং বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ, এই 3টার জন্যই আপনারা একটা ম্যাপ আপনারা একটু রেডি করবেন। যে বনজ সম্পদ স্পেশালি হচ্ছে আপনারা যখন ভৌগোলিক পরিচিতি আপনারা দেবেন তখন কিন্তু বনজ সম্পদ কোথায় কোন বন আছে এগুলো কিন্তু আপনারা তখন কিন্তু পড়বেন। আবার খনিজ সম্পদ কোনটা কোন জায়গায় আছে, স্পেশালি বড় বড়গুলো, বা প্রাকৃতিক গ্যাস স্পেশালি বড় বড়গুলো কোথায় আছে, এটার একটা ম্যাপ রাখার চেষ্টা করবেন, যাতে করে যদি বড় কোশ্চেন হিসেবে চলে আসে এদের অবস্থান গুরুত্ব, তো যাতে করে আপনারা বাংলাদেশের ম্যাপ এঁকে ওই জায়গাগুলো জাস্ট একটু পয়েন্ট আউট করে দিতে পারেন। ওকে, আচ্ছা। আর অর্থনীতিতে মানে কৃষির অবদান কী এবং সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশের অর্থনীতির সঙ্গে, আসলে মানে কৃষির মানে অবদান অস্বীকার করার আসলে কোনো ওয়ে নেই, এবং এখান থেকে এই টিকাগুলো কাভার করার চেষ্টা করবেন। আচ্ছা আচ্ছা, এখানে বাংলা সাহিত্যে যেমন মনে করেন যে আপনাদের বিভিন্ন মানে কবিতা বা তথ্যসূত্র দেওয়া যায়, মুক্তিযুদ্ধের প্রশ্নে আপনারা তথ্যসূত্র কি বইয়ের নাম বা বিভিন্ন পত্রিকা কলাম থেকে আপনারা তথ্যসূত্র ডেফিনেটলি এভাবে দিতে পারবেন, হ্যাঁ। এবং বাংলাদেশ অ্যাফেয়ার্সের জন্য আসলে মুক্তিযুদ্ধের জন্য আসলে তথ্যসূত্র যদি কোটেশন ইউজ করেন, কোটেশন ইউজ করলে তো আসলে অমুকের কোটেশন, এখানে তো আসলে আর মনে করেন যে তথ্যসূত্র তেমন একটা প্রয়োজন নাই। বাট যদি কোনো ডেটা ইউজ করেন ওই ডেটার জন্য অবশ্যই আপনাদের তথ্যসূত্র অবশ্যই দিতে হবে। তথ্যসূত্র না দিলে কিন্তু এটার ক্রেডেন্স অনেকটাই কমে যায়, এবং আপনাদের ওভারঅল অর্থনৈতিক বিষয়ক বা ওভারঅল তথ্যের জন্য আসলে বাংলাদেশের যে অর্থনৈতিক সমীক্ষা এটা আসলে খুবই ভালো একটা রেফারেন্স। কেমন? আচ্ছা, এনজিও সুশীল সমাজ, এই পার্টটাতে আসলে খুবই মোটামুটি তেমন একটা কোশ্চেন আসে না, 41তমতে খালি একবার আসছিল। এনজিও সুশীল সমাজ মোটামুটি আমাদের চারপাশে যে এনজিওগুলো আছে সেই এনজিওগুলো কী ধরনের কার্যক্রম মানে চলমান বা কী ধরনের কার্যক্রম আসলে তারা পরিচালনা করে, ক্ষুদ্র ঋণ বা এডুকেশন বা স্যানিটেশন, এই ধরনের যে কার্যক্রমগুলো সেগুলো সম্পর্কে একটু ধারণা থাকলে এখান থেকে যদি কোশ্চেন আসেও আপনারা লিখতে পারবেন। যেমন এনজিওর ভূমিকাটা কী, দেন হচ্ছে জনমত গঠনশীল সমাজের ভূমিকা, দেন হচ্ছে ক্ষুদ্র ঋণের ভূমিকা, এই বিষয়গুলো একটু আলোচনা করার চেষ্টা করবেন। আর টিকা হিসেবে হচ্ছে আপনারা এই টিকাগুলো একটু দেখতে পারেন এখান থেকে। ওকে, আচ্ছা। দেন হচ্ছে বিশ্বায়ন এবং বাংলাদেশ, বিশ্বায়ন এবং বাংলাদেশ থেকে লাস্ট 3টা বিসিএসে কোনো কোশ্চেন আসে নাই, এর আগে যেগুলো আসছে সেগুলো তো টিকা আকারে আসছে।
তো বিশ্বায়ন এবং বাংলাদেশে আসলে এলডিসি থেকে উত্তরণের চ্যালেঞ্জ এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া বৈদেশিক বিনিয়োগ, এই কোশ্চেনটা কিন্তু আসলে রিপিট হয়ে যাচ্ছে, যেহেতু বিশ্বায়নের পার্টে বৈদেশিক বিনিয়োগ আকৃষ্টকরণে কী ভূমিকা, বৈশ্বিক মন্দা মোকাবেলায় কী ভূমিকা, এবং বাংলাদেশের পুঁজিবাজারের সম্ভাবনা এবং বিদ্যমান সমস্যা কীভাবে দূর করা যায়। আর টিকা হিসেবে আপনারা এখান থেকে এই তিনটা টিকা দেখবেন। স্পেশালি দেখেন এলডিসি থেকে উত্তরণে কিন্তু বাংলাদেশের দুইটা জায়গায় অনেক বেশি চ্যালেঞ্জ, একটা হচ্ছে পোশাক এবং আরেকটা হচ্ছে ঔষধ শিল্প। ঠিক আছে, একটা হচ্ছে পোশাক শিল্প আর একটা হচ্ছে ঔষধ শিল্প। এই দুইটার শিল্পের যে চ্যালেঞ্জগুলা, এইটা একটু আপনারা বেশি গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করবেন। আচ্ছা, এই ছিল মোটামুটি আমাদের কি কি পড়তে হবে তা। আপনারা যারা একটু বাংলাদেশ অ্যাফেয়ার্সের বই খুলছেন, আশা করি তারা একটু হলেও রিয়েলাইজ করতে পারছেন যে আমি কতটা প্রিসাইজ করে দিয়েছি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোশ্চেন। আসলে মানে কি বলে, মানে একেবারেই আসলে মানে একেবারেই সংক্ষিপ্ত মানে মানে করে দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, একেবারেই আসলে সংক্ষিপ্ত করে দেওয়ার চেষ্টা করছি যে এখান থেকে আপনারা একদম প্রিসাইসলি এগুলো আগে পড়ে ফেলার চেষ্টা করবেন। ঠিক আছে, আচ্ছা। এবার আমরা একটু ডেটাগুলো নিয়ে আমরা একটু কথা বলি। যে মনে করেন যে ডেটাগুলোর মধ্যে আপনারা হচ্ছে প্রথমত আপনাদের প্রথমেই বলতেছি যে ডেটাগুলোর জন্য আপনাদের একটা আলাদা নোট খাতা থাকবে, যেখানে বাংলাদেশের অক্ষাংশ দ্রাঘিমাংশ, বাংলাদেশের পাহাড় পর্বতের গড় উচ্চতা, যেমন এটা হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক পরিস্থিতি যে কোশ্চেনটা আছে, যে ভৌগোলিক অবস্থান বা ভৌগোলিকভাবে বাংলাদেশকে মানে ভূপ্রাকৃতিকভাবে বাংলাদেশের যে ভূমিরূপ, এটাকে তিন ভাগে ভাগ করা যায়। যে পাহাড়ি অঞ্চল, হ্যাঁ, এই তিনটা ভাগের যে পাহাড় বা পর্বতগুলো আছে, গড় উচ্চতা কত, সর্বোচ্চ উচ্চতা কত, প্লাইস্টোসিন চত্বর যেটা আছে সেটা তিনটার ক্ষেত্রফল কত এবং উচ্চতা কত, প্লাবন সমভূমির পরিমাণ কত। আরেকটা হচ্ছে চাকমা, মারমা, সাঁওতাল, এই তিনটা যে মেইন উপজাতি আছে, এই তিনটা উপজাতির জনসংখ্যা। এটা হচ্ছে আপনারা কি করবেন, আপনারা কিন্তু চেষ্টা করবেন হচ্ছে আপনাদের মানে আলাদা নোট খাতায় এগুলো প্রত্যেকটা জিনিস লেখার জন্য। আমি এখানে অনেকগুলো আমি আপনাদেরকে লিখে দিব, একটু পরে দেখবেন। দারিদ্র্যের হার, দেন হচ্ছে ইন্টারনেট ব্যবহারকারী বাংলাদেশের জনসংখ্যা, জিডিপি, জিএনপি, বাজেটের আকার, এফডিআই, এডিপি, এখানে যেগুলো আছে সেগুলো, সর্বশেষ 5 বছরের জিডিপির প্রবৃদ্ধি কেমন, মেগা প্রজেক্টগুলোর শুরু এবং শেষ কখন, আর যেগুলো মোটামুটি শেষের দিকে এগুলোর পেছনে কেমন খরচ হচ্ছে, এগুলো বিলিয়ন ইউএস ডলারে পড়লে আপনাদের ডিজিটটা একটু কমে যাবে। মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত, আর বিদ্যুৎ সুবিধাভোগী শতকরা জনগোষ্ঠী কেমন, এবং আরেকটা হচ্ছে নবায়নযোগ্য শক্তি ব্যবহারকারী বাংলাদেশের শতকরা জনসংখ্যা। আরেকটা হচ্ছে জলবায়ু সম্পর্কিত ওই যে আইপিসিসির মানে প্রতিবেদন থেকে কয়েকটা জলবায়ু রিলেটেড ডেটা রাখবেন। আর নারীর ক্ষমতায়নে বিশ্বে বাংলাদেশের অবস্থান রিলেটেড ডেটা রাখবেন, যাতে করে নারীর ক্ষমতায়ন রিলেটেড কোনো কোশ্চেনে আপনারা ইয়া করে দিতে পারেন। আচ্ছা, এখন এইখানে আপনারা এইখানে দেখেন, এটা হচ্ছে একটা ওয়ার্ল্ড ম্যাপের একটা সিম্পলিফাইড একটা ম্যাপ। আমি বলবো যে আপনারা এই কোশ্চেনটা এই ওয়ার্ল্ড ম্যাপের এই সিম্পলিফাইড ম্যাপটা আপনারা সবাই একটু আঁকার চেষ্টা করবেন। এবং এটা হচ্ছে আমি এটা শিখছিলাম, এটা অত বেশি কঠিন না, বেশ কয়েকবার প্র্যাকটিস করলে, এবং এটা খুব শর্ট টাইমে এঁকে ফেলা যায় এরকম। কেন এই ওয়ার্ল্ড ম্যাপের কথা বললাম, কারণ হচ্ছে মনে করেন আপনি জলবায়ুর দিক থেকে কার্বন নিঃসরণ বলেন, অথবা হচ্ছে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ বলেন, কোন একটা দেশ হচ্ছে একদম শীর্ষ অবস্থান করছে, এরা হচ্ছে এত পার্সেন্ট নিঃসরণ করে, এরা হচ্ছে এত পার্সেন্ট নিঃসরণ করে। তো এই ধরনের কন্ট্রাস্টিং বিষয়গুলোর ক্ষেত্রে আপনি এই ওয়ার্ল্ড ম্যাপটা দিয়ে, সে ফর এক্সাম্পল মনে করেন ইউএস এটা 7% করে, আপনি ওয়ার্ল্ড ম্যাপটা দিয়ে আপনি এখানে আইডেন্টিফাই করে দিতে পারবেন যেটা হচ্ছে ইউএস, এরা হচ্ছে প্রায় 7% কার্বন নিঃসরণের জন্য দায়ী। এখানে মনে করেন চায়না মনে করেন যে ওয়ার্ল্ডে যত মনে করেন কার্বন নিঃসরণ তার 13% হচ্ছে চায়না থেকে হয়, এটা আপনি মার্ক করে দিলেন। অথবা হচ্ছে আপনার ব্রাজিল কিছুর জন্য মনে করেন দায়ী, কত পার্সেন্টের জন্য দায়ী, অথবা সাউথ আফ্রিকা কত পার্সেন্টের জন্য দায়ী। তো এই সিম্পলিফাইড ম্যাপটা আপনারা হচ্ছে আপনারা দেওয়ার চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন। আপনারা হচ্ছে গুগলে যদি সার্চ করেন ওয়ার্ল্ড ম্যাপ সিম্পলিফাইড, তাহলে হচ্ছে আপনারা এই ম্যাপটাই পাবেন। আপনারা এই ম্যাপটা একটু দেখার চেষ্টা করবেন, বা হচ্ছে আমার এই স্লাইডেও থাকবে, আপনারা এখান থেকেও দেখতে পারেন। এবং যেটা বললাম যে এটাকে এভাবে
বিভিন্ন কোশ্চেনে দেখবেন যে আপনারা কিন্তু আসলে ইউজ করতে পারবেন, কোনো না কোনো কোশ্চেনে দেখবেন যে আসলে আপনারা ইউজ করতে পারবেন। স্পেশালি হচ্ছে এটা জলবায়ু রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে এটা আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে। এছাড়া বাংলা এবং ইংরেজি রচনা বা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে, ঠিক আছে, এই বিষয়টা আপনাদেরকে হেল্প করবে। যেমন হচ্ছে কার্বন নিঃসরণের প্রধান তিনটা দেশ, এটা যদি আপনি দেখাই দিতে পারেন তাহলে কিন্তু খুবই চমৎকার হবে। ওকে, ম্যাপেকে জাস্ট ম্যাপের মধ্যে দেখাই দিলেন। আর এই হচ্ছে মোটামুটি বিষয়। এটা এটা কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খ ম্যাপ না, মোটামুটি দেখবেন একদম লিনিয়ার টাইপের ম্যাপ দেখবেন, সবগুলো দাগগুলোই কিন্তু লিনিয়ার। এটা একটু প্র্যাকটিস করবেন, কিছু প্র্যাকটিস করলে পেরে যাবেন। যেমন বাংলাদেশের ম্যাপ আপনারা যদি খুব দ্রুত যদি বাংলাদেশের ম্যাপ আমি বলবো যে কত দ্রুত আপনারা আঁকতে পারবেন, আপনারা আসলে আশা করি মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মাথায় আপনারা বাংলাদেশের ম্যাপ পুরোটাকে ফেলতে পারবেন। আপনারা মোটামুটি যখন একটু ফাস্ট আঁকতে পারবেন আপনারা 1-1.5 মিনিটের মাথায় বাংলাদেশের একটা ম্যাপ আঁকতে পারবেন। আর ওয়ার্ল্ড ম্যাপ যদি এটা আপনি যদি আঁকার চিন্তা করেন তাহলে হয়তো বা আপনার সেক্ষেত্রে আমি বলবো এটা 1.5 থেকে 2 মিনিট এর মধ্যে, বা আরও কমেও অনেকে আঁকতে পারবেন, বাট 1.5 থেকে 2 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আপনারা দেখবেন যে পেরে যাবেন, আপনারা বারবার প্র্যাকটিস করবেন। আচ্ছা, লিখিতের ক্ষেত্রে কিছু ডাটা সোর্স আপনারা যারা হচ্ছে বইয়ের বাইরে কিছু ডাটা সোর্স যদি আপনারা খুঁজেন, আপনারা হচ্ছে মানে আওয়ামী লীগের যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে এটা আপনারা দেখবেন। বঙ্গবন্ধু রিলেটেড তথ্যের জন্য আপনারা মুজিব সার্চ দেখতে পারেন, এছাড়া সংগ্রামের নোটবুক দেখতে পারেন, অথবা লিবারেশন ওয়ার বাংলাদেশ .org। এখানে কয়েকটা মানে সোর্স আছে, এই সোর্সগুলো থেকে আপনারা এই ডাটাগুলো চাইলে কালেক্ট করতে পারেন। ওকে, আচ্ছা, যেসব ডেটাগুলো হচ্ছে আপনারা নোট করবেন সেগুলো হচ্ছে আমি একটা একটা করে আপনাদের সাথে আমি দেখাই দিছি। যেমন ব্যাংকের সংখ্যা কেমন ছিল 72-এ, কেমন ছিল 2024-এ, এখন কয়টা আছে, শিল্প কারখানার সংখ্যা কত ছিল, কত আছে, দেন বাজেটের আকার ডেফিনেটলি হচ্ছে 24-25-এর বাজেটটা যখন চলে আসবে আপনারা এখানে অ্যাড করে দিবেন। ওকে, 2024-2025-এর বাজেটটা যখন ঘোষণা হয়ে যাবে আপনারা ইয়া করবেন। এখানে কিন্তু এই যে ডেটাগুলো আছে এই ডেটাগুলো আমি আপনাদেরকে কম্পাইল করে দিচ্ছি। এই ডেটাগুলো অ্যাকচুয়ালি আমার নোট খাতা থেকেই আমি আপনাদের এই মানে মানে স্লাইডে তোলা আর কি। ওকে, আমার নোট খাতাতে এই ডাটাগুলোই আমার নোট করা ছিল, যেগুলো আমার নোট করা ছিল একদম হুবহু সেগুলো আমি আপনাদেরকে আপডেটেড ডেটা সহ আমি আপনাদেরকে তুলে দিচ্ছি। আচ্ছা, বাজেটের ইয়েটা জানবেন। যেমন দেখেন বাজেটের ক্ষেত্রে কিন্তু আমরা একদম 1972, 2009 এবং রিসেন্টটা যে আমাদের বাজেটের আকার দিয়ে তো আসলে আমাদের অর্থনীতির আকারটাকে যে আসলে জাজ করা যায়, বৈদেশিক বিনিয়োগ এবং এগুলোর ক্ষেত্রে আপনারা দেখবেন যে অর্থনৈতিক সমীক্ষা 2000 রিসেন্ট যেটা অর্থনৈতিক সমীক্ষা 23-এর যেটা সেটাই আপনাদের জন্য রিসেন্ট আসলে, ওইটার ডেটাগুলোই হচ্ছে আপনাদের জন্য সবচেয়ে বেশি মানে কাজে আসবে। বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে সোর্স অবশ্যই অর্থনৈতিক সমীক্ষা এভাবে ইউজ করবেন। জিডিপি প্রবৃদ্ধির হার, লাস্ট 5 বছরের জিডিপি প্রবৃদ্ধির হার, দেন হচ্ছে মাথাপিছু আয়, হ্যাঁ, দেন হচ্ছে মাথাপিছু জিডিপি, মুদ্রাস্ফীতি, এখানে সবগুলো হচ্ছে এই স্লাইডে আপনারা পেয়ে যাবেন। এটা আমি দিয়ে দিব, আপনারা এটা দেখে আপনাদের খাতায় রাখবেন, এটা স্লাইডের মধ্যে রাখবেন না, এটা আপনারা খাতায় তুলবেন। হ্যাঁ, আরেকটা বিষয় আপনারা যে ডেটার ক্ষেত্রে একটা বিষয়, যেমন ডেটার ক্ষেত্রে মানে আমি যেভাবে মনে রাখতাম আর কি, আসলে ডেটাগুলো হচ্ছে আমি সিরিয়ালি লেখার চেষ্টা করতাম বেশ কয়েকবার, যে 40.5, এরপরটা একটু কমছে, এরপরেরটা আবার বাড়ছে, তারপরে অনেক লাভ দিয়ে বেড়ে ওটার কাছাকাছি আছে। ঠিক আছে, অর্থাৎ মনে করেন যে মানে স্টার্টিংটা কত এটা একটু মাথায় রাখার চেষ্টা করতাম। আর এই ডেটাগুলো তো আমি আসলে পড়তাম এভাবে, বাট পরীক্ষার হলে তো আমি আসলে কখনো এভাবে রিপ্রেজেন্ট করতাম না। রিপ্রেজেন্টেশনের জন্য তো আরও অনেক ওয়ে আছে, এগুলো নিয়ে একটু পরে আলোচনা করতেছি। সো ওই যে যখন দেখতাম যে রিপ্রেজেন্টেশনের ইয়াতে প্রথমে 40, এরপর একটু কমে গেছে, এরপর একটু বাড়ছে, এরপর আবার লাভ দিয়ে অনেক বেড়ে ওই জায়গাটায় আছে, দেখেন এটার কিন্তু একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন আছে। আপনি যখনই দেখবেন যে রপ্তানি আয় বাংলাদেশের হচ্ছে এরকম, এই স্টার্টিং ভ্যালুটা মনে রাখলে আপনার অ্যাটলিস্ট মানে ওই সিকোয়েন্স একটু মাথায় থাকবে। এখানে চ্যালেঞ্জ কিন্তু আসলে ডেটা মনে রাখা না, এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে একটা ডেটার সাথে আরেকটা গুবলেট পাকায় ফেলা। ঠিক আছে, যেমন দেখেন পোশাক শিল্পে বাংলাদেশের রপ্তানি আয়, এখানের মধ্যেও 34, 41, 42 এই ডিজিটগুলো আছে, আবার দেখেন এখানেও 33, 38 এই ডিজিটগুলো আছে। ঠিক আছে, সো এখানে কিন্তু চ্যালেঞ্জ হচ্ছে দেখবেন যে আপনার ডেটা একটার সাথে আরেকটা মার্জ হয়ে যেতেছে, একটা ডাটা আরেকটা দিয়ে রিপ্লেস হয়ে যেতেছে। এই ডাটা আপনি একটাতে উল্লেখ করছেন, আরেকটাতে আপনার মানে একটা ডাটা আরেকটাকে চলে গেছে। এটার জন্য
আমি যেটা ফলো করতাম সেটা হচ্ছে প্রথম ইয়াটা মনে রাখতাম, এই গ্রাফের চেহারাটা কেমন সেই গ্রাফের চেহারাটা একটু মাথায় রাখতাম, এবং এই ডেটাগুলো বারবার লিখতাম। আমার ক্ষেত্রে পার্সোনালি যেটা হইতো, আমি জানি না আপনাদের ক্ষেত্রে হয় কিনা, যেমন আমি যদি বারবার পড়ি 40.5, এটা না করে আমি যদি মানে কয়েকবার লিখি 40.5, এটা না কেন জানি আমার মাথায় মানে মোটামুটি বেশ ভালোভাবে ঢুকে যায়। এই যে 40.5 মোটামুটি লিখছি আমি 3 বার, দেন পরের বছরে 33.6, হ্যাঁ 40.5-এর পর 33.6, আচ্ছা আর একটু কমছে, হ্যাঁ। আরেকটা বিষয় হচ্ছে এই যে 33.6, এটা আবার একটু মনে করেন যে দেখতেই খুব একটা মানে কি বলে এটাকে, যে মানে সুন্দর একটা ডাটা, 33, 3 3, আবার 3 2 6 পাশাপাশি, আবার 40.5, মানে 5 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য। এই বিষয়গুলো একটু আবার চোখে পড়তো যখন বারবার লিখতাম। তো এটা আপনারা বারবার লিখবেন এবং গ্রাফ থেকে ড্র করে এটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। এটা কেবল প্রথম রিটেনের প্রিপারেশন শুরু করছেন আপনারা যারা, তাদের জন্য এটা অনেক কঠিন মনে হবে, কিন্তু আপনি এখন থেকেই যদি ডাটার নোটটা করে ফেলেন, নিজের হাতে আপনি একবার লেখেন, একবার গ্রাফগুলো ড্র করেন, অন্তত সপ্তাহে আপনি একবার বা দুইবার একটু রিভাইজ করেন, দেখবেন পরীক্ষার আগে আপনার ডাটা এটা সবই মনে থাকবে। ইভেন আমার এখনও মনে পড়ে 43, আমি যখন লিখিত পরীক্ষায় বসি তখন ডেটাগুলো আমি রিভাইজ না করেও মোটামুটি আমি ডেটাগুলো উল্লেখ করতে পারছিলাম। কিছু কিছু কেসে যেমন মনে করেন যে আমার 40.5, 33.6, আপনার অনেক অনেক ক্ষেত্রেই হয়তো বা এমন হবে যে আপনি 40-এর পরের ডিজিটগুলা যারা হচ্ছে মনে করেন যে যে ওই একদম প্রিসাইজ মনে রাখতে পারতেছেন না, তাদের জন্য আমি বলবো যে আপনারা অ্যাটলিস্ট রাউন্ড ফিগারটা মনে রাখেন, যেমন প্রথমটা 40, এরপরটা 33, এরপরটা 38, এটা তো অ্যাটলিস্ট মনে করেন যে আপনার জন্য ইজি হবে। তো এটা করলে আপনারা যেটা করবেন, উপরে অবশ্যই আনুমানিক এই কথাটা লিখে দিবেন। রিটেনের জন্য কিন্তু ডেটাতে কোনো ভুল নাই, প্রিলিতে কিন্তু আপনার একদম প্রিসাইসলি পয়েন্টের পরে যেটা আছে সেটা যদি আপনি উল্লেখ না করতে পারেন, আপনি কোনো মার্ক পাবেন না, আপনি জিরো পাবেন। কিন্তু এই রিটেনের জন্য কিন্তু আসলে ভুল বলে কোনো কিছু নাই। যেমন এই 40.5, কেউ যদি মনে করেন যে এটাকে 41 লিখে আনুমানিক লিখে দেয়, তার তথ্য সঠিক। কেউ যদি মনে করেন এটাকে 38 লিখে ব্র্যাকেটে আনুমানিক লেখে, তার তথ্যটাও কিন্তু সঠিক, কারণ আনুমানিকের তো কোনো রেঞ্জ নেই, তাই না? সো কাছাকাছি হইলেই হইলো। তো এটার জন্য আমি বলবো প্রথমত চেষ্টা করবেন একদম প্রিসাইজ যেটা পয়েন্ট, দশমিকের পরে এক ঘর। অনেকে দেখবেন যে করবে কি, যে দশমিকের পর 2 3 ঘর। এটার আরেকটা টেকনিক হচ্ছে, দশমিকের পর দেখেন এখানে যা তথ্য আছে আমি সবগুলোকে বিলিয়ন ডলারে নিয়ে গেছি, ম্যাক্সিমামগুলোকে বিলিয়ন ডলারে নিয়ে গেছি, এবং শুধুমাত্র এক ডিজিট রাখছি। কারণ 2 ডিজিট রাখলে এটা আসলে মনে রাখাটা ব্রেনের জন্য অনেক মানে চাপ পড়ে যায়, এটা আসলে মনে রাখা যায় না। তাহলে ট্রিক্স কি, একটা ডিজিটই রাখবেন। আর যদি এমন হয় যে ভাই আপনি পয়েন্টের পরে এক ডিজিটও মনে রাখা আপনার জন্য অনেক টাফ হয়ে যেতেছে, সেক্ষেত্রে শুধু যে রাউন্ড যে ফিগারটা আছে, শুধুমাত্র সেই রাউন্ড ফিগারটাই আপনি মনে রাখার চেষ্টা করেন, তাইলেই চলবে। ওকে। দেন পোশাক শিল্পের রপ্তানি আয়, রেমিটেন্স, এরপর হচ্ছে দারিদ্র্যের হার, অতি দারিদ্র্যের হার, দেন হচ্ছে কর্মসংস্থান কেমন আছে, দেন বেকারত্বের হার। এই কর্মসংস্থানের ক্ষেত্রে আমি 2 ডিজিট ইউজ করছি, আপনারা চাইলে 1 ডিজিট ইউজ করলে চলবে, 4.7 আর 7.3। আচ্ছা, এগুলো কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে তথ্যসূত্র, এগুলো ডেটা যখনই উল্লেখ করবেন, ডেটার ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা অবশ্যই আপনারা উল্লেখ করবেন। ওকে। আচ্ছা, আপনারা প্রথম এবং শেষ ডাটাগুলোর ক্ষেত্রে অনেকে ওই যে প্রথম এবং শেষ ডাটা মনে রেখে যদি গ্রাফ মনে রাখেন, তাহলে মাঝখানেরগুলা মানে তাইলে দেখবেন যে মাঝখানেরগুলো আপনি একটু, যেমন এটার ক্ষেত্রে দেখেন 16 18 24 সিকুয়েন্সিয়ালি বাড়ছে, তারপর আবার ধাম করে কমতেছে। আপনি যদি এটার গ্রাফের কথাই চিন্তা করেন, যে একবার এভাবে করে বাড়ছে আবার আস্তে করে কমে গেছে, এটার গ্রাফটা দেখতে হচ্ছে এরকম হবে। আপনি ওই শুরু আর শেষেরটা এবং গ্রাফটা যদি একটু মনে রাখার চেষ্টা করেন, তাইলে দেখবেন যে মানে আপনার মাঝখানের ডাটাগুলো আসলে আপনার জন্য মনে মনে করাটা ইজিয়ার হবে। কেমন? আচ্ছা, আমি রিটেনের অনেকে হচ্ছে ওই আমার রিটেনের কি বলে নোট খাতা তো ওইভাবে আসলে নাই, মানে খাতাগুলো একটু দেখার বা মডেল টেস্টের কিছু কোশ্চেনের আমি ডেফিনেটলি চেষ্টা করবো সম্ভব হলে আমি হচ্ছে সেগুলো একটু দেখানোর জন্য আপনাদেরকে। কেমন? আচ্ছা, দারিদ্র্যের হার, অতি দারিদ্র্যের হার বললাম, কর্মসংস্থান, বেকারত্বের হার, এখানে সবগুলো ডেটাই আছে, আমি আলাদা করে এগুলো রিড আউট করতেছি না। গড় আয়ু, শিশু মৃত্যুর হার, এবং এগুলোর হচ্ছে সোর্স সহ, খাদ্যশস্য উৎপাদনের ক্ষেত্রে কী অবস্থা, বিদ্যুৎ খাতে কী সাফল্য আছে, সামাজিক নিরাপত্তা খাতে কী অবস্থা। আর ডাটাগুলো যখন প্রেজেন্ট করবেন, মেক শিওর যে আপনার ডাটাগুলো হচ্ছে এক একটা ডাটা হচ্ছে এক এক রকমভাবে আপনি রিপ্রেজেন্ট করেন। কোনোটাতে আপনি ডিরেক্টলি এই যে আমরা যে ডাটাগুলোতে যখন শিখবেন তখন তো হয়তো বা এই যে বক্স করা করা আকারে এভাবে হয়তো বা আপনি শিখেছেন, ঠিক আছে? বাট যখন আপনি দিবেন তখন আপনি যে একটা গ্রাফ এভাবে আঁকবেন, এটা যেমন আমরা যে ভার্টিক্যালি আমরা এই এটা 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 যেমন আমরা ভার্টিক্যালি ইউজ করছি, তাই না?
এটা যেমন ভার্টিক্যাল, এটাকে আবার আমরা কিন্তু হরিজন্টাল, ঠিক আছে? তো আপনাদের ডাটাগুলোর ক্ষেত্রেও আপনারা এভাবে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আহ, আহ, তাহলে কিন্তু হচ্ছে আপনারা দেখবেন যে একটা ডেটাগুলো দেখতে কিন্তু ডেফিনেটলি সুন্দর লাগবে। আচ্ছা, এই ডেটাগুলো কিন্তু আমরা মাঝখানে যে এই যে ডেটা সহ পড়বো, তাহলে যখন আমি গ্রাফ আকারে আঁকবো তখন কিন্তু ডেফিনেটলি আমাকে এই এক্সিসে কিন্তু আমাকে অবশ্যই যেই ভ্যালু, সেই ভ্যালুগুলো কিন্তু উল্লেখ করতে হবে। হ্যাঁ, যেমন এই এক্সিসে কত, এটাতে কত, এটাতে কত, এটাতে কত। হ্যাঁ, আর এদিকে বা এটা এটা এগুলোতে কত করে, আর এগুলোতে মনে করেন ইয়ার, ঠিক আছে, এটা মনে করেন 2010, 2020 এভাবে করে, আর এইভাবে করে এক্সিসে ডাটা লিখতে হবে। আচ্ছা, আরেকটা হতে পারে যে আপনারা কিছু হরিজন্টাল, কিছু ভার্টিক্যাল। আরেকটা করতে পারেন যেটা, সেটা হচ্ছে যে আপনি এভাবে বারই আপনি অঙ্কন করলেন, মনে করেন এই বারটা এরকম গেল, এই বারের যে একদম টপ পয়েন্ট যেটা আছে, সেই টপ পয়েন্ট ধরে আপনি এর সাথে আবার আরেকটা লাইনও অ্যাড করে দিতে পারেন। তাহলে হচ্ছে এটার ফ্লোটা কেমন হয়েছে এটাও কিন্তু বুঝতে পারবেন। আচ্ছা, ডেটার ক্ষেত্রে আপনারা যদি চান তাইলে দুইটা করতে পারেন। একটা হচ্ছে আপনারা আমি ডেটার ক্ষেত্রে অলওয়েজ পেন্সিল ইউজ করতাম, সবসময় পেন্সিল ইউজ করতাম। আপনারা পেন্সিল ইউজ করতে পারেন, বা আমি অনেককে দেখছি তারা হচ্ছে ডেটার ক্ষেত্রে সেটা হচ্ছে তারা ব্লু পেন ইউজ করে, ঠিক আছে? তারা হচ্ছে ব্লু পেন দিয়ে ডাটা লেখে, যেটা দিয়ে লেখেন কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, ডেটার ক্ষেত্রে এখানে আমি যেমন মনে করেন যে বিভিন্ন কালার দেখাইছি, আমি আসলে কালারটা দেখানোর জন্য আপনাদেরকে এখানে দিই নেই। অ্যাকচুয়ালি ডাটাটা আপনারা যখন আপনারা উপস্থাপন করবেন, যাতে করে এভাবে বার চার্ট, একটা বার চার্ট, অথবা মনে করেন যে কিছু কিছু কেসে আপনি কিছু ডাটা হয়তো বা এভাবে দিতে পারবেন, অথবা কিছু ডাটা আপনি এভাবে পাই চার্ট আকারে দিতে পারবেন, যেগুলো পার্সেন্টেজ রিলেটেড, যে কোনটা কত পার্সেন্ট বা এটার পার্সেন্টাইলে এটার অবস্থান কেমন। এখানে কিন্তু আপনাদের কালারটা গুরুত্বপূর্ণ না, ওকে? এটা কিন্তু একটু মাথায় রাখবেন। এটার ক্ষেত্রে কালার গুরুত্বপূর্ণ না, আপনার জন্য অ্যালাউয়েবল কালার কিন্তু দুইটাই, একটা হচ্ছে কালো এবং একটা হচ্ছে নীল। এর বাইরে কোনো কালি আপনি পরীক্ষার হলে ইউজ করতে পারবেন না। আরেকটা বিষয় হচ্ছে যে আমি যেটা বললাম, আমি অলওয়েজ পেন্সিল ইউজ করতাম, আপনারা চাইলে পেন্সিল ইউজ করতে পারেন বা ব্লু পেন ইউজ করতে পারেন, বা এর বাইরে কিছু না। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আপনি যখন দেখবেন যে পরীক্ষার হলে আপনি এক একটা ডাটা একভাবে রিপ্রেজেন্ট করেছেন, ম্যাক্সিমাম যেটা করে যে ম্যাক্সিমাম এভাবে চার্ট করে এত এই বছরে এত, এই বছরে এত, ডাটাগুলো একদম মানে মানে ইয়া আকারে দিয়ে দেয়। হুম, একদম ইয়া আকারে দিয়ে দেয়। এইখানে হচ্ছে আপনারা এমন না যে এভাবে আপনারা দিতে পারবেন না, এভাবেও দিবেন, আবার হচ্ছে এভাবে বার চার্ট, হরিজন্টাল, ভার্টিক্যাল, অথবা এই যে এখানে আমি যেটা বললাম যে এইটাতে যেটা আছে এটা দেখতে বেশ সুন্দর লাগে অ্যাকচুয়ালি। আপনারা যখন আঁকবেন তখন দেখবেন যে দেখতে বেশ সুন্দর লাগবে। এছাড়া পাই চার্ট, যেগুলো পার্সেন্টাইল টাইপের জিনিস, সেগুলোকে পাই চার্ট আকারে দিতে পারবেন। আচ্ছা, পাই চার্টের যে সার্কেলটা, এটার জন্য আপনারা কম্পাস ইউজ করার প্রয়োজন নেই, এটা ফ্রি হ্যান্ডে আপনারা আঁকবেন, কোনো সমস্যা নেই। এটা আপনারা হচ্ছে ফ্রি হ্যান্ডে আঁকতে পারবেন। মানে গোল থেকে যদি একবারে এক্স্যাক্ট গোল না হয়ে একটু হালকা চ্যাপ্টা হয়, তাহলেও কোনো সমস্যা নেই, ওকে? যেমন এই যে এখানে আমি যে পাই চার্টটা আঁকছি, এটা একদম এক্স্যাক্টলি সার্কেল হয়নি, বাট এটাতে মনে করেন যে স্যাররা আপত্তি করবে না। এবং আমি কোনোটাতেই আসলে কম্পাস আসলে ওভাবে ইউজ করতে পারিনি, এভাবে হাত ফ্রি হ্যান্ডেই আসলে কি বলে দেওয়া যাবে। আচ্ছা, কয়টা করে পয়েন্ট উল্লেখ করবেন, যেমন মনে করেন যে 5 নাম্বারের জন্য কয়টা পয়েন্ট, অথবা তো 10 বা 20 নাম্বারের জন্য কয়টা পয়েন্ট। হ্যাঁ, এটার জন্য আসলে পয়েন্টের কোনো ধরাবাঁধা কিছু নেই। হ্যাঁ, আপনি দেখবেন যে আপনি এক পেজের মধ্যে আসলে আপনি অতটুকু টাইমের মধ্যে যে কয়টা লিখতে পারেন। এখানে তো মনে করেন যে কেউ হয়তো বা লিখতে পারবে 5টা পয়েন্ট, কেউ হয়তো বা 7টা পয়েন্ট লিখতে পারবে। সো এটার কোনো মানে এবং মানে এটার কোনো ধরা বাঁধা আসলে কোনো মাপকাঠি নেই, ঠিক আছে? মিডিয়াম যে হাতের লেখা, সেই মিডিয়াম হাতের লেখাতে আমার মতে অ্যাকচুয়ালি 5টা থেকে 7টা পয়েন্ট উল্লেখ করা যেতে পারে 5 নাম্বারের জন্য, ওকে? 5টা বা 7টা পয়েন্ট তো লেখাই যায়, ঠিক আছে? সো 10 নাম্বার বা এর থেকে বেশি হইলে সেই অনুযায়ী কিন্তু লিখতে পারবেন। আচ্ছা, আমার এক পেজ লিখতে কেমন সময় আসলে আমি নিতাম, ইউজুয়ালি এক পেজে 5-6 মিনিটের মধ্যে একটা পেজ লেখার চেষ্টা করতাম আর কি। হ্যাঁ, টার্গেট থাকতো যে 5 মিনিটের মধ্যে যাতে এক পেজ লিখতে পারি। 5 মিনিটের মধ্যে না, 5 মিনিটের মধ্যে আসলে এক পেজ না, আরও কম, মানে 4 মিনিটের মধ্যে এক এক পেজ মোটামুটি যাতে লেখা যায়, এরকম একটা টার্গেট থাকতো, ঠিক আছে? 3.5-4 মিনিটের মধ্যে যাতে এক পেজ লেখা যায়, এরকম একটা টার্গেট রাখতো।
কয় লাইন এটা এক্স্যাক্টলি ইয়া নাই, আমি চেষ্টা করব আমার লেখা আমি আপনাদেরকে দেখানোর জন্য। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ডেটাগুলো আমি এখানে যেগুলো আমি আপনাদেরকে গুছিয়ে দিলাম সেই ডেটাগুলো আপনারা গুছিয়ে নেবেন। আরেকটা হচ্ছে কোটেশনগুলো আমি যেটাকে বলেছি, এই যে 52 ভাষা আন্দোলন রিলেটেড এখানে কোটেশন, দু তিনটা কোটেশন আপনারা পড়বেন, আমার এখানে দেওয়া আছে। বেশ কিছু কোটেশন দেওয়া আছে। এরপর হচ্ছে যুক্তফ্রন্ট ইলেকশনের কোটেশন, দেন 66-র 6 দফা কোটেশন, গণ অভ্যুত্থান। আমি এগুলো রিড আউট করছি না কোটেশনগুলো। 70-এর ইলেকশন, 7 মার্চের ভাষণ, দেন স্বাধীনতা যুদ্ধ রিলেটেড, গণমাধ্যম। এরপর হচ্ছে মুজিবনগর সরকার, দেন পদ্মা সেতু রিলেটেড, বাংলাদেশের অর্থনীতি বা সরকারের উন্নয়ন সাফল্য রিলেটেড। এই কোটেশনগুলো সব জায়গাতেই মোটামুটি আলুর মতো লাগে। বিভিন্ন ক্ষেত্রে সরকারের উন্নয়ন বা সাফল্যগুলো কী কী। দেন হচ্ছে কোভিড টাইমে বাংলাদেশের অর্থনৈতিক সাফল্য। এখানে যদিও করোনাকালীন ডিরেক্ট অর্থনৈতিক সাফল্য বা বাংলাদেশের এটা রিলেটেড কোশ্চেন আপনাদের জন্য আসার সম্ভাবনা কম, বাট এখানের কোটেশনটা আপনি যদি রাখেন তাহলে বাংলাদেশের অর্থনৈতিক যে সাফল্য সেটার ভিতরে একটা পয়েন্ট হিসেবে আপনি করোনাকালীন সাফল্য উল্লেখ করে আপনি এই কোটেশনটা ব্যবহার করতে পারবেন। লাইক প্রাইম মিনিস্টার্স যে কোটেশন আছে বা ওয়ার্ল্ড ব্যাংকের যে কোটেশন আছে সেটা আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। এই কারণে এখানে রাখা হয়েছে। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বিষয়ক আপনাদের কোটেশন এখানে দেওয়া আছে। দেন স্মার্ট বাংলাদেশ, দেন হচ্ছে আপনার পররাষ্ট্রনীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মনিরপেক্ষতা, এই বিষয়ে কিছু কোটেশন এখানে আমি আলাদা করে রেখেছি। দারিদ্র বিমোচন রিলেটেড কোশ্চেন আলাদা করে রেখেছি। দেন শেখ মুজিবুর রহমান, আপনারা দেখেছেন যে শেখ মুজিবুর রহমানের ক্যারিশমেটিক নেতৃত্ব, সো শেখ মুজিবুর রহমান বিষয়ক কোটেশনগুলো এখানে আছে। পরিবেশ দূষণ বা প্রাকৃতিক দুর্যোগ, এই বিষয়ক কোটেশন। দেন হচ্ছে এই মোটামুটি ক্যাটাগরি ওয়াইজ যে বড় বড় যে কোটেশন সেগুলো মোটামুটি এখানে আলাদা করে দিয়েছি। আপনারা কোটেশনের জন্য অবশ্যই আপনারা ব্লু পেন ইউজ করবেন। ওকে, আপনারা ব্লু পেন ইউজ করবেন, তাহলে হচ্ছে কোটেশনটা ইয়া হবে। এবং যেটা আমি আপনাদেরকে বলেছি, কোটেশন বা ডেটা সবসময় খাতার কি করবেন, চেষ্টা করবেন যাতে খাতার মাঝে কোটেশনটা থাকে। আপনি মনে করেন উপরের দিকে কিছু কথাবার্তা লিখলেন, নিচের দিকে কিছু কথাবার্তা লিখলেন, আপনি যদি কোটেশনটা মাঝে দেন তাহলে হচ্ছে কোটেশনটা দেখতে সুন্দর লাগবে। আর যেহেতু ব্লু পেন ইউজ করবেন, লেখাটা অনেক সুন্দর ফুটে উঠবে। আপনি দু একটা লিখলেই দেখবেন যে মানে ভালো লাগবে। ম্যাপের মধ্যে আমি আপনাদেরকে এখানে কিছু কিছু ম্যাপ দিচ্ছি বা কোন কোন ম্যাপগুলো দেখতে হবে। যদি বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি আসে তাহলে বাংলাদেশের ম্যাপে কিন্তু আপনাদেরকে যে অক্ষাংশ কত থেকে কত বা দ্রাঘিমাংশ কত থেকে কত, এই জিনিসটা আপনাদেরকে পয়েন্ট আউট করতে হবে। কেমন? এছাড়া কিন্তু আসলে আপনাদেরকে অন্য সবগুলোতে পয়েন্ট আউট করা দরকার নেই, বাট যখনই আপনি ম্যাপ আঁকবেন বাংলাদেশের, আপনি চারপাশে এই বর্ডারটা দেওয়ার চেষ্টা করবেন। এই বর্ডারটা দিলে হয় কি, মানে ম্যাপটা দেখতেই সুন্দর লাগে। আর নিচে হচ্ছে অবশ্যই উল্লেখ করবেন এটা কিসের চিত্র। যেমন বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি লিখছেন, তাইলে হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক মানে ভৌগোলিক মানে কী বলে অবস্থান, মানে যেই কোশ্চেনের আলোকে আপনি ম্যাপটা অঙ্কন করছেন বা আপনি ম্যাপে যেই বিষয়টা আপনি দেখাতে চাচ্ছেন নিচে চিত্র লিখে এটা দেখাবেন। আর যদি কোনো কিছু পয়েন্ট আউট করার প্রয়োজন হয় যে এখানের মধ্যে কোনো কিছুকে আপনি আইডেন্টিফাই করতে যাচ্ছেন, সেটাও আপনি দেখাতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, কোটেশনটা আপনারা কোটেশন কোন একটা পয়েন্ট, আপনারা যদি লেখাটা যদি পয়েন্ট পয়েন্ট হয়, যেমন বাংলাদেশের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য কী, তো বাংলাদেশের পররাষ্ট্রনীতির একটা বৈশিষ্ট্য হচ্ছে মনে করেন নিরপেক্ষতা। তো নিরপেক্ষতা এটার অধীনে মনে করেন যে আপনি বঙ্গবন্ধু নিরপেক্ষ বিষয়ক একটা কোটেশন উল্লেখ করে দিলেন। বা আপনি যদি দেখেন যে না ওইরকম স্পেসিফিক পয়েন্টের অধীনে আপনি কোটেশন পাচ্ছেন না, ওভারঅল কোটেশন, সো আপনি ওভারঅল কোটেশন দিবেন। এটা আপনাকে নিজে ইয়েটা করতে হবে। আরেকটা হচ্ছে যে চিত্র, এটা কিসের চিত্র, এটাও অবশ্যই আপনারা পেন্সিল ব্যবহার করবেন। এটা অবশ্যই আপনারা পেন্সিল দিয়ে লিখবেন। কেমন? ম্যাপের রিলেটেড যত জায়গা আছে সবগুলোতে আপনারা পেন্সিল ব্যবহার করবেন। সমুদ্র সীমা বিজয়ের এই ম্যাপটা দেখবেন যে বাংলাদেশ মায়ানমার সমুদ্র সীমা এবং বাংলাদেশ ভারত সমুদ্র সীমা, এবং রায়ে কতটুকু বাংলাদেশ জিতলো, তাহলে বাংলাদেশের সমুদ্র এলাকা কতটুকু হলো। এই ম্যাপটা দেখবেন 3 বিঘা করিডোরের ম্যাপ, যদিও এটা টিকা আকারে আসে, বাট ইন কেস যদি কোনো একটা বড় কোশ্চেনের লেজ আকারে লাগাই দেয় তাহলে 3 বিঘা করিডোরের ম্যাপটা একটু দেখে রাখবেন। বাংলাদেশের বদ্বীপ পরিকল্পনা, বাংলাদেশের বদ্বীপ পরিকল্পনার ক্ষেত্রে বদ্বীপগুলার মানে এই ম্যাপটা আপনারা রাখবেন, কোনটা সক্রিয় বদ্বীপ, কোনটা পরিণত, হ্যাঁ, কোনটা মৃতপ্রায়। বাংলাদেশের ভূপ্রকৃতি যদি বলে ওই যে পাহাড়ি অঞ্চল, পলিগঠিত অঞ্চল আর হচ্ছে সমভূমি, এই ম্যাপটা আপনারা শিখবেন। দক্ষিণ এশিয়ার ম্যাপ ডেফিনেটলি আপনারা শিখবেন, যে দক্ষিণ এশিয়ার ম্যাপে বাংলাদেশের অবস্থান, বাংলাদেশে যদি ভূপ্রাকৃতিক চ্যালেঞ্জ যদি আপনাকে লিখতে বলা হয়
যে বাংলাদেশের ভূপ্রকৃতিগতভাবে বাংলাদেশের চ্যালেঞ্জগুলো কী কী, সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি আপনাকে এই যে দক্ষিণ এশিয়ার ম্যাপ দিয়ে মানে ম্যাপ একটা থাকতে হবে, তাইলে হচ্ছে বাংলাদেশের যে ভূপ্রকৃতিগতভাবে যে বাংলাদেশ কোন জায়গাটাতে অবস্থান করতেছে এটা যদি আসলে না বোঝা যায়, তাহলে কিন্তু আসলে আপনার লেখাটা আসলে প্রাসঙ্গিক বা আপনার লেখাটা কিন্তু আসলে পূর্ণাঙ্গ আসলে থাকবে না। কেমন? আশা করছি মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের জন্য যারা প্রথমবার রিটেন দিবেন তাদের জন্য বাংলাদেশ অ্যাফেয়ার্সের এই জায়গায় আপনাদের হচ্ছে এই যে ডেটা আমি যেটা বললাম, এই ডেটাটা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ। 2 নাম্বার হচ্ছে কোটেশন, আর 3 নাম্বার হচ্ছে ম্যাপ। ডেটা, কোটেশন এবং ম্যাপ, এই ডেটা, কোটেশন, ম্যাপ এগুলো অবশ্যই আপনারা নোট খাতায় তুলে ফেলবেন। আর প্রতি উইকে আপনারা হচ্ছে 1-2 বার রিভিশন দেওয়ার চেষ্টা করবেন, 1-2 টাইমস রিভিশন ডেটাগুলা, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু দেখবেন ডেটা মনে থাকে না। আরেকটা হচ্ছে ম্যাপ। ম্যাপ হচ্ছে এখন থেকে আপনারা ড্র প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আপনারা ম্যাপ এখন থেকে ড্র প্র্যাকটিস করবেন, আদারওয়াইজ কিন্তু ম্যাপ দেখবেন যে আপনাদের ম্যাপ কিন্তু খুব সুন্দর হইতে হবে এমন না। আমি আপনাদের এই যে এক্সাম্পল আকারে মানে কি বলে এখানে আপনাদের কি বলে এই ম্যাপ আমি যেগুলো এঁকেছি, যে বাংলাদেশের ম্যাপ বা অন্যান্য যে ম্যাপগুলো, সেই ম্যাপগুলো যে এঁকেছি, এই ম্যাপগুলো কিন্তু কোনোটাই যে আমার যে একদম খুব পুঙ্খানুপুঙ্খ হয়েছে বা খুবই চমৎকার দৃষ্টিনন্দন হয়েছে এমন না। পরীক্ষার হলেও কিন্তু আমার ম্যাপগুলো এরকমই থাকতো, ঠিক আছে? তো ম্যাপ যে খুব একদম হুবহু হইতে হবে এমন কোনো কথা নেই, বাট ম্যাপ থেকে বুঝে যাইতে হবে, ঠিক আছে? ম্যাপ থাকলেই দেখবেন যে খাতার ওই লেখার সৌন্দর্য বেড়ে যায়। আচ্ছা, 47-এর সময় কোন ডাটাগুলো কী ধরনের? আচ্ছা, 47 মনে করেন যে 47তম যখন সামনের দেখা যায় যে আসলে রিটার্ন তো একটা দেওয়ার মানে একটা রেজাল্ট হওয়ার আগে তো আপনাদের হয়তো বা আরেকটা রিটার্নও বসতে হবে। তো 47-এর জন্য দেখেন এখানে আমি যে ডাটাগুলো আমি উল্লেখ করছি, প্রত্যেকটা ডাটায় আমি যেমন এই যে ডাটাগুলো যেভাবে উল্লেখ করছি না, যে মনে করেন 2023-24 পর্যন্ত আপনার তাহলে অর্থনৈতিক সমীক্ষা 2024-এর আরেকটা রো হয়তো বা অ্যাড হবে, ওই রোটা অ্যাড করে আপনি যে নোট খাতায়, ওই নোট খাতায় অ্যাড করে রাখবেন, দ্যাটস ইট, আর কিছুই না। রিটার্নের জন্য আপনারা ইউনিক বইটা কিনতে পারেন। বাংলাদেশ অ্যাফেয়ার্সে কত মার্ক পাওয়া যেতে পারে? আমি বাংলাদেশ অ্যাফেয়ার্সে 140+ মার্কসও আমি মানে আমি জানি যে 140+ও পাইছে। মানে আমার নাম্বারটা তো আমি এখনও জানি না, হয়তো বা সামনে জানতে পারবো, হয়তো বা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। কিন্তু 140+ও পায়, হ্যাঁ। 140+ কিন্তু অনেক নাম্বার, 70% নাম্বার। সো বুঝতেই পারতেছেন, ঠিক আছে? অনেক নাম্বার, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, নর্মালি আমরা যে সাইজের খাতা ইউজ করি সেটার তুলনায় পিএসসির খাতা কেমন বড়? এভার সাইজের কত লাইন লিখে? এটা হচ্ছে লিগাল সাইজের পেপার। আপনারা একটু ওই যে দোকানে যেয়ে লিগাল সাইজ বললে ওরা দিবে, দেখবেন, ঠিক আছে? লিগাল সাইজ একটু একটু আমরা ইউজুয়ালি A4 পেজ যদি এরকম হয়, তাহলে লিগালটা হচ্ছে এটা থেকে একটু চিকন, এটা থেকে একটু চিকন, মানে এটার মতো উইডথ, এটার মতো না, এটা থেকে একটু চিকন কিন্তু একটু লম্বাটে। ওকে, এটা যদি আমাদের মনে করেন যে A4 হয়, আমাদের লিগালটা দেখতে এরকম। এবং হচ্ছে আপনারা নীলক্ষেত বা বিভিন্ন হচ্ছে বইয়ের দোকানে গেলে আপনারা হচ্ছে লিগালের দিস্তা কাগজ বা লিগালের খাতা কিন্তু আপনারা পাবেন। আপনারা চাইলে ওগুলাতে লিখে আপনারা প্র্যাকটিস করতে পারেন চাইলে, যে আপনারা মানে কতটুকু এটা বোঝার জন্য। আচ্ছা, অন অ্যান অ্যাভারেজ আমি আমার লেখার ক্ষেত্রে এবার একটু প্রেজেন্টেশন নিয়ে একটু বলি। আমার লেখার ক্ষেত্রে অলওয়েজ আমি যেটা করতাম, মনে করেন যদি কোনো একটা ভূমিকা উপসংহার টাইপের, মনে করেন যে কোনো একটা কোশ্চেন লিখছি, এত নং প্রশ্নের উত্তর এত, শেষ, হ্যাঁ। এরপর মনে করেন যে এখানে এক লাইনে মনে করেন যে ভূমিকাটা উপস্থাপন করলাম, ওকে, এখানে এক সেন্টেন্সে মনে করেন ভূমিকা শেষ। এরপর মনে করেন আমার মূল মূল উত্তর শুরু হইলো, মূল উত্তরে মনে করেন যে কিছু দূর লিখে আমি একটা চেষ্টা করতাম একটা কোটেশন মেরে দিতে, ঠিক আছে? তারপর মনে করেন যে আরেকটু কিছু লিখলাম, যদি এখানে আমার কোনো একটা গ্রাফ বা কোনো একটা চার্ট থাকে এটা দিয়ে, তারপরে মনে করেন আবার লিখলাম। তাহলে এটা করলে যেটা হয় যে আপনার দেখবেন যে খাতার আপনার স্পেস এমনিতেই দেখবেন যে অকুপাই হয়ে যায়, দেখতেও অনেক সুন্দর লাগে। সো কোশ্চেনটা শুরু করার পর এক লাইনে একটা ভূমিকা দিয়ে, বড় কোশ্চেনের জন্য বলতেছি অবশ্যই, তারে বড় কোশ্চেনটা কিছু কিছু মানে জাস্ট 1-2টা সেন্টেন্স লিখে আমি চেষ্টা করতাম যাতে করে যে একটা কোটেশন দেওয়া যায় বা একটা গ্রাফ দেওয়া যায়, কেমন? আচ্ছা, আম,
আচ্ছা, আমি গুছিয়ে দেওয়ার পর যে জিনিসগুলো নোট করতে বললেন সেগুলো কি জুনের মধ্যে শেষ করা পসিবল কিনা, নাকি সময় নিয়ে যে টপিক পড়বো ওই টপিকের সাথে সাথে আহ, আপনি যখন পড়বেন একবার পড়ার সময় আসলে করে ফেললে আমার মনে হয় ভালো হয়। সবগুলো তাইলে দেখবেন যে মানে পড়ার সাথে সাথে নোটও গুছিয়ে যাবে। মানে নোট করাটাও কন্টিনিউয়াস প্রসেস, বাট হচ্ছে ডেটা এবং কোটেশন এই দুইটা নোট আপনারা করে ফেলেন। এটা আপনাদেরকে পরবর্তীতে অনেক বেশি হেল্প করবে শুরুতে। হ্যাঁ। আচ্ছা, ম্যাপগুলো হচ্ছে আকারে বড়। আমরা ম্যাপ আমি অলওয়েজ আচ্ছা ম্যাপ আমার মনে হয় ম্যাপ হরিজন্টালি আঁকা যাবে বলতে আপনি ভার্টিক্যালি আঁকা যাবে কিনা উল্লেখ করেছেন। ডেফিনেটলি আপনি ম্যাপ ভার্টিক্যালি, সরি ওই যে আহ, আহ, মানে আমরা তো পেজে তো আমরা ইউজুয়ালি যে এভাবে এভাবে ম্যাপ উল্লেখ করি বাংলাদেশের ম্যাপ। তো যদি বাংলাদেশের ম্যাপ হয় তাহলে এটা খাতায় যে এভাবে আমরা উল্লেখ করি ইউজুয়ালি। ঠিক আছে, এটা যদি আমার খাতা হয়, খাতার মাঝখানে মনে করেন বাংলাদেশের ম্যাপ। কিন্তু মনে করেন যে আমার যদি ওয়ার্ল্ড ম্যাপ যদি আমার একটা আঁকতে হয় তাহলে কিন্তু আমি এভাবে হরিজন্টালি ম্যাপ দেওয়াটা, সরি এভাবে ভার্টিক্যালি ম্যাপ দেওয়াটা কিন্তু আমার জন্য একটু ডিফিকাল্ট। তো যে খাতা আছে সেই খাতায় কিন্তু আমি চাইলে এই যে এই ভার্টিক্যালি এভাবে বক্স করে, যে মনে করেন যে এই বরাবর আমি ম্যাপ এঁকে এই যে এখানে চিত্র, ঠিক আছে, এখানে চিত্র ওইভাবে লিখতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি ওয়ার্ল্ড ম্যাপ ইউজ করছিলাম কোন একটা কোশ্চেনের অ্যান্সারে, এবং আমি ভার্টিক্যালি উত্তর করছিলাম। আচ্ছা, আহ, সব কোশ্চেন একসাথে গুছিয়ে ফেলে দেন পড়া শুরু করবেন কিনা এটা এটা আপনার উপর ডিপেন্ড করে, বাট সবগুলো একসাথে গুছিয়ে ফেলে তারপর যদি পড়া শুরু করেন তাহলে একটু দেরি হয়ে যেতে পারে। আমার মতে একসাথে পাশাপাশি দুটো রাখা আসলে খুব দরকার। ঠিক আছে। আচ্ছা, আহ, আচ্ছা, অফ টপিক পরের বিসিএসগুলোর জন্য আমি আসলে জানি না, বাট একটা জিনিস হচ্ছে আমার আপনাদের সাথে কানেক্টেড থাকতে, আহ, মানে আমার পড়ানো বা এই জিনিসগুলো একটু অ্যানালাইসিস করা, একটু ঘাটাঘাটি করা, আপনাদের সাথে শেয়ার করা, এই জিনিসটা আমার পার্সোনালি খুব ভালো লাগে। আদারওয়াইজ আমি মানে সত্য কথা বলতে এখন আমি মানে যেই পরিমাণ আসলে ব্যস্ত, মানে সেখানে আসলে আপনাদের জন্য এই রিটেনের 10-12টা ক্লাসের সময় বের করাটা আসলে আমার জন্য খুবই চ্যালেঞ্জিং একটা কাজ ছিল। কিন্তু আমি মনে হয় আসলে অসংখ্য অসংখ্য আপনাদের, মানে আমি বলবো সত্যি কথা বলতে আপনাদের ভালোবাসায় আমি মানে আমি এত ভালোবাসা পাওয়ার যোগ্য না। আমি যে পরিমাণ রিকোয়েস্ট পেয়েছি, আমি আমার কাছে মনে হয়েছে যে না, অ্যাটলিস্ট আপনাদের একটু মানে গাইডলাইন বা একটু গুছাইয়ে দেওয়া হইলেও যতটুকু আমার পক্ষে সম্ভব হয় সেটা করতে পারলে আপনারা একটু উপকৃত হবেন, সেই জায়গাটা থেকে শুরু করা। তো সেক্ষেত্রে সামনের দিনগুলোতে আমি চেষ্টা করব যে আপনাদের সাথে এই বিষয়টা অব্যাহত রাখার জন্য। জি। আচ্ছা, ইউনিকে হিউজ লেখা পড়ে জিস্ট বারবার। আহ, আচ্ছা, শিকরেরটা আমি দেখি নাই আসলে, বাট যদি আপনার কাছে মনে হয় যে শিকরের লেখাটা গুছানো, ডেফিনেটলি আপনারা নিতে পারেন। আচ্ছা, ম্যাপ আপনারা ম্যাপ কিন্তু যেই সাইজের পেপার দেয়, তো ওইখানে দেখা যায় যে উপরে 2-3 লাইন লেখা যায়, আবার ম্যাপ দিয়ে ও 2-3 লাইন নিচে লেখা যায়, বুঝতে পারছেন? একটা পেজে পুরোটা যদি ম্যাপ দিয়ে দেন তাহলে আবার একটু বেশি বড় হয়ে যায়, ওই ম্যাপটা কিন্তু আপনার আঁকতেও সময় লাগবে বেশি। তো উপরে অ্যাটলিস্ট 2-3টা লাইন লেখা যায়, নিচেও কিন্তু দেখা যায় 2-3টা লাইন লেখা যায়, তারপর বাদবাকি পেজে দেখেন। যেমন আমি যে এখানে অলরেডি একটা মানে একটা স্কেলেটন আকারে দেখাচ্ছি, তাতেই দেখেন জিনিসটা কিন্তু বেশ প্রেজেন্টেবল, জিনিসটা কিন্তু সুন্দর লাগতেছে, এটা কিন্তু জিনিসটা সুন্দর। বা মনে করেন আপনি পুরো খাতায় আপনাকে যেটা দিছে, এখানে আপনি 2-3 লাইন লিখছেন, লেখার পর আপনি মনে করেন যে এখানে একটা পাই চার্ট মনে করেন উল্লেখ করতে পারছেন। ঠিক আছে, এখানে পাই চার্টটা কিসের উপর পাই চার্ট লিখছেন, আবার মনে করেন যে লিখছেন, আপনার খাতার কিন্তু প্রেজেন্টেশন এটা যেমন দেখতেই দেখেন সুন্দর লাগতেছে। ঠিক আছে, বা এটা দেখতেই দেখেন অন্যরকম আই ক্যাচি লাগতেছে। এটা আপনারা একটু ট্রাই করবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা ভাইয়া, এভাবে প্রেজেন্টেশন করে আমার মতে আমি বাংলাদেশ অ্যাফেয়ার্সে আমি অলওয়েজ চেষ্টা করতাম যত কম লিখে, যত যেই লেখা যদি লিখতেই হয় একান্ত পয়েন্ট করে লিখতে, এবং মানে যেখানে পারি, যেখানে ডাটা বা গ্রাফ যেখানে পসিবল হয় এখানে আমি ডাটা বা গ্রাফ ইনসার্ট করে দেওয়া, এবং যেখানেই পসিবল হয় সেখানে ম্যাপ ইনসার্ট করে দেওয়া। এগুলো যদি করেন তাহলে দেখবেন যে আপনার মানে ওই এক পেজ আপনি 3 মিনিট, 3.5 মিনিটে আপনি এক পেজ সুন্দর মতো লিখবেন, আপনার লেখাটা দেখতেও সুন্দর হবে, মার্কও অনেক ভালো পাবেন। এবং আপনাকে কিন্তু ওই যে বাংলা লেখা বেশি লেখার আসলে সুযোগ পাবেন না। আপনি 6 মিনিটে আপনি বাংলা লেখা পড়লেন, মনে করেন অনেক অনেক ইতিহাস পড়লেন, কিন্তু আসলে কিন্তু আপনি খাতায় কিন্তু দেখবেন যে অত বেশি লেখার অবকাশ পাবেন না। এত অল্প সময়ের মধ্যে চিন্তা করা দেন ডেলিভার করা, আপনি কিন্তু এত বড়
বর্ণনা দিতে পারবেন না। লেখার পরিমাণ কিছুটা কম থাকলে আমার মতে এটা বরং ভালো। ঠিক আছে, ইউনিক যদি কিনে 47-এর জন্য চলবে। আহ, আচ্ছা, একটা ইনফো দিয়ে হেল্প করবেন, ছোট ছোট দাঁড়িয়ে রেখে কি ভাইবা অ্যাটেন্ড করা যাবে নাকি ক্লিন শেভ মাস্ট? আচ্ছা, এখানে এটা নিয়ে আপনাদের হয়তো বা অনেকে 40, আমি জানি না 44 ভাইবা আপনারা কেউ এখানে অ্যাটেন্ড করছেন কি না। আহ, সেখানে আমি মনে করি যে আসলে দাড়ি নিয়ে আসলে একেবারেই কোনো ওরি করবেন না, দাড়ি নিয়ে একদমই কোনো ওরি করবেন না। আপনি যদি রিলিজিয়াস পারপাসে আপনি ছোটো ছোটো দাড়ি রাখেন, যেমনই রাখেন না কেন, আপনি এটা নিয়ে কোনো ওরি করার কিছু নেই। বাট অনেকে হচ্ছে স্টাইল করে বিভিন্ন দাড়ির বিভিন্ন কাটিং দেয় যেগুলো দেখতে আসলে অশোভন লাগে। সেগুলো না করলেই কোনো সমস্যা নেই, ছোটো দাড়ি থাকতে পারবে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে। আচ্ছা, দেন আচ্ছা, তো আশা করছি মোটামুটি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন যে আসলে যে আমরা কিভাবে আমরা প্রেজেন্ট করব বা কিভাবে আসলে। আচ্ছা, বাংলাদেশ অ্যাফেয়ার্সের ক্ষেত্রে শব্দ চয়ন খুব কম গুরুত্বপূর্ণ, এটা একটু মাথায় রাখবেন। যে খুব মনে করেন আর্টিস্টিক ওয়ার্ড আমার মাথায় আসতেছে না, ঠিক আছে, হ্যাঁ, খুব মানে আর্টিস্টিক ইয়া আমার মাথায় আসতেছে না, ওইটার জন্য ভুলেও ওয়েট করবেন না। একদম সলিড সিম্পল বাংলা সেন্টেন্স লিখবেন। আপনি বাংলাদেশ অ্যাফেয়ার্সের নাম্বার পাবেন হচ্ছে আপনি ডাটা ডাটা ম্যাপ চার্ট কোটেশন এগুলো দিয়ে। ঠিক আছে, আপনার ইনফরমেশন দিয়ে আপনার শব্দ চয়ন কী হলো দ্যাট ডাজেন্ট ম্যাটার, এটা নিয়ে একেবারে কোনো ওয়ারি করবেন না। আচ্ছা, আচ্ছা আপনার প্রতি, আচ্ছা, রিটেন কোর্স চালুর জন্য হ্যাঁ, অনেকেই আসলে মানে অনেকবার নক করেছেন আসলে এই রিটেন ইয়ার জন্য। যাই হোক, আমিও আসলে শুরু করতে পেরে আমার কাছেও অনেক ভালো লাগছে। আচ্ছা, কোশ্চেন পেয়ে সাথে সাথে লেখা শুরু করবেন নাকি হচ্ছে কিছুক্ষণ সময় ওয়েট করবেন? এবার এটা খুবই চমৎকার কোশ্চেন, যে যিনি কোশ্চেনটা করছেন খুবই রিলেভেন্ট কোশ্চেন। আমি একটু জাস্ট দুটোর মধ্যে পার্থক্য বলি। দেখবেন যে আহ, প্রথমত কোশ্চেন যখন আপনারা পাবেন, কোশ্চেন পাওয়ার পর আমি বলবো যে আপনারা 5-7 মিনিট, অ্যাটলিস্ট 5 মিনিট, অনেকে তো মনে করেন কোনো সময় নিতে চায় না। আমি আপনাদের একটা ছোট গল্প বলি। যে মনে করেন যে অনেকে দেখবেন যে লিখতেছে, মানে একদম পাগলের মতো লিখতেছে, আপনি তার আশেপাশে তার লেখা দেখলে মনে করেন যে আপনি ভয় পেয়ে যাবেন যে ওরে বাবা রে বাবা, লিখে পরীক্ষার হলে মনে করেন লিখে উল্টাই ফেলতেছে। এরকমও দেখা গেছে যে মনে করেন যে একজন, যে সে লিখতেছে, হ্যাঁ, ফ্যানের বাতাসে তার সামনে যে কোশ্চেন, ওই কোশ্চেনটা মনে করেন যে তার উড়ে টেবিলের নিচে সামনের ডেস্কে চলে যেয়ে পড়ে রয়েছে। সে মনে করেন আধা ঘন্টা ধরে লিখতেছে বা তারও বেশি সময় ধরে সে লিখতেছে, তার এটা আইডিয়াই নেই তার কোশ্চেন কোথায়। ঠিক আছে, এই ধরনের পাগল টাইপের লেখার আসলে কোনো মানে নেই, তো বুঝতেই পারতেছেন কি লিখতেছে। হ্যাঁ, এইটা করা যাবে না। আমি বলবো পরীক্ষার শুরুতে, হ্যাঁ, এরকম আসলে দেখা গেছে, এটা যদিও খুব ফানি, তো বুঝতেই পারতেছেন মানে আসলে কি যে লিখতেছে। এবং কিছু কিছু খাতা আহ, মাঝে মধ্যে তো মনে করেন যে ওই যে কোশ্চেন স্ট্যাপল ট্যাপল করার সময় তো আশেপাশে মানে অনিচ্ছাকৃতভাবেও মনে করেন চোখ পড়ে, চোখ পড়লে তো আশেপাশের মানুষের খাতার একটু প্রেজেন্টেশন বা কী লিখছে, হ্যাঁ, এগুলো একটু চোখে পড়ে। তো মাঝে মধ্যে আপনার দেখলে মানে কোনো কোনো খাতা আছে যেগুলো দেখলে আপনার মনে হবে যে এই খাতা আমি না দেখি, এটা এটা দেখে মনে করেন যে আপনার খারাপ লাগতেছে, এরকম একটা ফিল হবে। হ্যাঁ, এই এই কিছু বিষয় আছে যে আপনি একদম মনে করেন যে খালি লিখতে হবে বলে মনে করেন যে পাগলের মতো লিখে গেলাম, কি হইলো না হইলো এটার দিকে তাকাবো না, বা এইটার দরকার নেই। 41তমতে আমি প্রত্যেকটা পরীক্ষায় যেটা করতাম, যে আমি যখন পরীক্ষার হলে কোশ্চেন শুরু করতাম, মানে মানে আমি কোশ্চেন পড়তাম যতক্ষণ, ততক্ষণে দেখতাম মানুষজনের 1 পেজ লেখা হয়ে গেছে। আমি প্রত্যেকটা কোশ্চেন পড়তাম। আমি আপনাদেরকে আমার কোশ্চেন নিয়ে ওই যে আমি আপনাদেরকে বলছি আমার হচ্ছে রিটেনের কোশ্চেন আমি কিভাবে অ্যাড্রেস করছি, আমি আমার ওই রিটেনের কোশ্চেন সবগুলো রেখে দিয়েছি। প্রত্যেকটা আমি আপনাদের সাথে একটা একটা করে নিয়ে বসবো, আপনি দেখবেন যে আমার কোশ্চেনের মধ্যে আমি মনে করেন যে কি আর্ট করছি। ঠিক আছে, আমি কোশ্চেন যখন পড়ি, কোশ্চেনের মাঝখানে আমি সে ফর এক্সাম্পল কোশ্চেন পড়তেছি, আচ্ছা এই কোশ্চেনটা ওকে ফাইন, এটার এই পয়েন্টটা বা এই ডাটাটা আমি ভুলে যেতে পারি, চট করে এখানে আমি পেন্সিল দিয়ে ছোটো করে ডাটা লিখে রাখলাম, এখানের মধ্যে এই কোটেশনটা ইউজ করা যাবে, এখানে এই পয়েন্ট ইউজ করা যাবে। আমি আপনাদের সাথে শেয়ার করলে বুঝতে পারবেন যে আমি কোশ্চেন পড়ার ক্ষেত্রে আসলে অনেক ইফোর্ট দিতাম। এর ফলে যেটা হইতো, এরপরে যখনই ওই কোশ্চেনটা অ্যান্সার করতে যেতাম আমি ইনস্ট্যান্টলি ওই কোশ্চেনটা শুরু করতে পারতাম। 43তমতে যেটা হয়েছে, 43তমতে আমার রিটার্নের প্রস্তুতি 41তম থেকে তুলনামূলক একটু কম ছিল। হ্যাঁ, তুলনামূলক একটু কম ছিল।
আমি এই জন্য প্রত্যেকটা কোশ্চেন, প্রথমে তো কোশ্চেন দেখছি, আবার প্রতিটা কোশ্চেন অ্যাটেম্প্ট করার আগে আমি অন্তত 10-20 সেকেন্ড আমি চিন্তা করছি যে আমি এখানে কীভাবে শুরু করব বা কোথায় হচ্ছে আমি ডেটা বা গ্রাফটা রাখবো। আমি মনে করি যে 41 থেকে আমার কাছে 43-এর মানে আমার পার্সোনালি মনে হয় যে প্রস্তুতি কিছুটা কম থাকার পরও এই যে আমি 10 সেকেন্ড বা 15 সেকেন্ড বা 20 সেকেন্ড চিন্তা করছি যে এটাকে আমি কীভাবে প্রেজেন্ট করব, কীভাবে আমি এটাকে উপস্থাপন করব, এই জিনিসটা আমাকে অনেক বেশি আগায় দিছে, এই জিনিসটা আমাকে অনেক হেল্প করছে। ওকে, সো অবশ্যই আপনারা মানে একদম কোশ্চেন পেয়েই সব লিখবেন না। আপনারা কি করবেন, আপনারা হচ্ছে একটু ভেবে লিখবেন। আবার বেশি সময় ভাববেন না, 30-40 সেকেন্ড ভাবা কিন্তু আবার একটু একটু বেশি। আপনারা 10 থেকে 20 সেকেন্ড একটু ভেবে নিতে পারেন। পয়েন্ট লেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পয়েন্ট আসলে ব্যাখ্যা না করলেও চলবে, কি পয়েন্ট লিখলেই চলে। আহ, আচ্ছা, সাবজেক্ট ওয়াইজ আগাতে গেলে আমি আমি গত ক্লাসেও বলেছি, সাবজেক্ট ওয়াইজ আগাতে গেলেও আপনারা একটা সাবজেক্ট এভাবে কমপ্লিটলি সাবজেক্ট ধরবেন না, আপনারা একটা সাবজেক্টের জন্য 2-3 দিন ধরবেন। কারণ রিটেনের সিলেবাসটা যেহেতু অনেক বড়, তো মানে 2-3 দিন বা 4 দিন দরকার হলে ধরেন, 4 দিনে আপনি এই সাবজেক্টে এগুলো এগুলো দেখবেন, এই এই জিনিসটা আপনি দেখতে পারবেন। আচ্ছা, আমি 900 মার্কে কত মার্কের অ্যান্সার করি নাই 41 এবং 43-এ। আলহামদুলিল্লাহ আমি 41 এবং 43-এ সব মার্ক অ্যান্সার করছি, আমি কোনো পরীক্ষায় কোনো মার্ক ছেড়ে আসিনি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা যারা ইংলিশ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে দিতে যাচ্ছেন তাদের কোন কোন দিক খেয়াল রাখা উচিত? আচ্ছা, ইন্টারন্যাশনাল আপনারা আপনারা যদি কেউ ইংলিশ ভার্সনে দিতে চান, তাইলে জাস্ট শুধুমাত্র এই যে বিভিন্ন যে আপনারা পড়ার সময় জাস্ট যে টার্মিনোলজিগুলো, সেই টার্মিনোলজিগুলোর ইংরেজি নাম এবং ইংরেজি বানানটা একটু খেয়াল রাখবেন। এছাড়া তেমন একটা কিছুর দিকে খেয়াল অত বেশি ফোকাস করার প্রয়োজন নেই যারা ইংরেজিতে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স দিতে চান। বাট আমি বলবো আপনারা কিন্তু বাংলা প্রচুর লিখতে হবে, এবং ইংরেজিতে লেখার জন্য আপনি আলাদা কোনো অ্যাডভান্টেজ অ্যাকচুয়ালি আপনি এখানে পাবেন না। যদি এমন হয় যে আপনি কি বলে অ্যাডিশনাল কোনো অ্যাডভান্টেজ পাবেন এই চিন্তা করে আপনি ইংরেজিতে দিবেন, তাহলে আমি বলবো যে ইংরেজিতে না দেওয়াটাই বেটার। ওকে, কারণ আপনাকে বাংলা, বাংলাদেশ বিষয়াবলী, এরপর বিজ্ঞান, ম্যাথ, এগুলোতে তো আপনার বাংলায় প্রচুর লিখতে হবে। সো আপনি দেখবেন যে আপনার বাংলা লেখার স্পিড আপনার এমনিতেই বাইরে গেছে। ওকে, সো এটা নিয়ে ওয়ারি করেন না। 46-এ কি, আচ্ছা না, এটা কিন্তু বলা যায় না 46-এ কি 20 মার্কের 10টা কোশ্চেন আসবে কি না। এটা কিন্তু আসলে এটা কিন্তু কখনোই আসলে বলা যায় না 20 মার্কের 10টা কোশ্চেনই চলে আসবে কি না। এটা কিন্তু খুবই একটা মানে ডিপেন্ড করে। আহ, এটা কিন্তু 10 মার্কের 20টা কোশ্চেন আসতে পারে, টিকা সহ আসতে পারে। এবং 46-এ কিন্তু 20 মার্কের 10টা কোশ্চেন বলতে এর মধ্যে একটা কোশ্চেন ছিল যেখানে 4টা টিকা লিখতে বলছে। হুম, 4টা টিকা লেখো, 4-5-20, ওইটা একটা 20 নাম্বার। সো টিকা কিন্তু আসলে লাগবেই, টিকা কিন্তু ইউজুয়ালি মিস যায় না। কোশ্চেনপত্র লেখালেখি বা দাগাদাগি করা যায় কিনা, এটা আমি করছিলাম। মানে আপনি তো আর কোশ্চেনে মনে করেন যে লিখা আরেকজনকে দেখানোর জন্য লিখবেন না, নিজে বোঝার জন্য হালকা করে আপনি রাফ টাইপের করবেন। ঠিক আছে, আমি আপনার আমার কোশ্চেন আপনাদের সাথে আমি দেখাবো না, তাইলে আপনারা মোটামুটি বুঝতে পারবেন। আচ্ছা, তো মোটামুটি আজকের বাংলাদেশ অ্যাফেয়ার্সের এটা আমি 2টা ক্লাসে নেওয়ার চিন্তা করছিলাম, ওই 2টা ক্লাস আজকে একটাতেই কভার করে দিলাম আলহামদুলিল্লাহ। আমি যদি কালকে আমি ক্লাস নেওয়া পসিবল হয়, কালকে হয়তো আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ক্লাস নিব ইনশাল্লাহ। আমি যেটা বললাম আপনারা কাইন্ডলি হচ্ছে ওই সন্ধ্যার দিকে 7-8টার দিকে একটু খেয়াল করবেন, 7-8টার মধ্যেই দেখবেন যে আমার হয়তো বা কোনো ক্লাসের শিডিউল পেয়ে যাবেন। টিকা এবং সংক্ষিপ্ত আলোচনার মধ্যে কোনো তফাৎ নাই, ঠিক আছে, টিকা এবং সংক্ষিপ্ত আলোচনার মধ্যে কোনো তফাৎ নেই। যাহা টিকা তাহাই সংক্ষিপ্ত আলোচনা। ঠিক আছে, টিকা বললে স্পেসিফিক ওই যে সিঙ্গেল একটা প্যারার মধ্যে লিখবেন, তাইলেই হবে, আর কিছু না। ঠিক আছে, আচ্ছা, তো মনে হচ্ছে আমি মোটামুটি সবার কোশ্চেনগুলো মোটামুটি অ্যাড্রেস করা হয়েছে। বাংলাদেশ অ্যাফেয়ার্সের যে বিশাল সিলেবাস সেটার তুলনায় কিন্তু আপনাদের এইখানের যে অংশটা, এটা কিন্তু আমি মানে অনেক অনেক প্রিসাইজ করে দেওয়ার চেষ্টা করছি। আপনারা এটার উপর প্রস্তুতি গ্রহণ করেন, ইনশাল্লাহ দেখবেন দ্রুত আপনারা সিলেবাসটা গুছিয়ে ফেলতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, মোটামুটি আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে মোটামুটি আমরা কিছুক্ষণের মধ্যেই আজকের ক্লাসটা শেষ করে দিব ইনশাল্লাহ। আমরা 30 সেকেন্ড থেকে 1 মিনিট একটু সময় নিচ্ছি, যদি আপনাদের কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা শেষ করে দিব। আর আগামীকালকে যেটা বললাম, যদি কালকে ক্লাস নেওয়া পসিবল হয় বা অ্যাকচুয়ালি যদি এই টাইমটা আমি মানে অকুপাইড না থাকি, ফ্রি থাকি, তাহলে হচ্ছে আমি চেষ্টা করব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কালকে গুছিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, কিছু কোশ্চেন আসে, যেমন মনে করেন যেমন গতবার, আচ্ছা আমি একটা ছোট একটা এক্সাম্পল দিয়ে একটা কোশ্চেন করেছেন যে ভাই এমন যদি কিছু কোশ্চেন আসে যেটা কমন পড়ে না, তাহলে সেটাকে উত্তর করা উচিত নাকি উচিত না।
আচ্ছা, এই যে মনে করেন কিছু কোশ্চেন আসে, যেমন গতবার একটা কোশ্চেন আসে, বাংলাদেশে কৃষি জমি কৃষি জমিগুলো কমে যাচ্ছে, এগুলো অকৃষি জমিতে পরিণত হয়ে যাচ্ছে, এই ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? তো দেখেন, এটা খুব স্বাভাবিক, এটা কেউই পড়ে না, এটা শুধুমাত্র এমন না যে আপনি পড়েন না, এটা কেউই পড়ে না, কেউই পড়বে না। কিন্তু আপনি কিন্তু আপনার কমন সেন্স খাটাইতেই পারেন। কৃষি জমি কোনগুলো, যেগুলোতে ক্ষেত খামার চাষবাস হয়? অকৃষি জমি কোনগুলা, যেগুলোতে চাষবাস হয় না? তাহলে যেগুলো চাষবাস আগে হইতো এখন হয় না, এগুলো এখন কেন হয় না? কারণ ওখানে মিল হয়েছে, ওখানে ইন্ডাস্ট্রি হয়েছে, মানুষ থাকা শুরু করছে, শিল্পায়ন শুরু হয়েছে, নগরায়ন শুরু হয়েছে। তাহলে কিন্তু আপনি জানেন যে রিজনটা কি। ওকে, হ্যাঁ, এবং বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা থেকে আপনি ওই যে ডাটা দেখাই দিবেন, শিল্পে বাড়তেছে, কৃষিতে অবদান কমতেছে, ঠিক আছে? কৃষিতে মানে এই ডেটার যে রিপ্রেজেন্টেশনটা সেটাও দিয়ে দিবেন। এই বিষয়গুলা, এই যে কী কী কারণ, এই কারণগুলো পয়েন্ট করে করে কিছু দিয়ে দিবেন। দেখবেন যে এই কোশ্চেনটা কারোরই কমন পড়বে না, কিন্তু এই যে যেই দুটো কথা বললাম, আপনি যে এই জিনিসটা চিন্তা করবেন যে কৃষি জমি কী, অকৃষি জমি কী, আচ্ছা কেন কমতে পারে, আচ্ছা এই কারণে কমতে পারে, নগরায়ন, শিল্পায়ন, এগুলো নিয়ে তো আমরা মনে করেন যে মানে স্কুল লাইফ থেকে মনে করেন যেগুলো নিয়ে আপনারা প্যাসেজ বা প্যারাগ্রাফ এগুলো তো লিখতেই হয়। তো ওই জিনিসগুলো কিছু পয়েন্ট করে আপনি উল্লেখ করে দেন, ঠিক আছে? এবং সাথে হচ্ছে অর্থনৈতিক সমীক্ষার একটা কি বলে কিছু ডাটা বসায় দেন। আপনি দেখবেন 200 মার্কের মধ্যে কিন্তু আপনি অ্যাট বেস্ট হুবহু কমন পাবেন আসলে 140 150 মার্ক। বাকি যে 50 মার্ক, এটা আপনারা কমন সেন্স খাটাইতে হবে। ওকে, এবং ওটা নিয়ে আপনি জাস্ট একটু চিন্তা করবেন যে এটা কোশ্চেনে কী চাইছে, হ্যাঁ, আচ্ছা এটা কী কারণে হইতে পারে। এবং আপনি যখন রিটার্নের প্রস্তুতি পুরোপুরি শেষ করবেন, তখন আপনি দেখবেন যে আপনি আপনার মধ্যে ওই যে নিজে থেকে গুছায় লেখা, হ্যাঁ, আনকমন কোশ্চেনগুলো নিজে থেকে কমন সেন্স খাটায় লেখার অভ্যাসটা বা ওই অ্যাবিলিটি আপনার গ্রো করবে, ঠিক আছে? আপনারা এভাবে কমন সেন্স খাটায় অনেক কোশ্চেন অ্যান্সার করে দিয়ে আসতে পারবেন, টেনশন করার কোনো কারণ নেই। আচ্ছা, এগুলো রিভাইজ দেওয়ার জন্য আসলে মানে ওই যে রেগুলারলি কিছু লেখা, আরেকটা হচ্ছে কিছু দূর কাভার হইলে কিছু মডেল টেস্ট দেওয়া। তো মডেল টেস্ট দিলে এবং লিখতে থাকলে এটা আস্তে আস্তে আপনাদের চলে আসবে। এটা প্রথম দিকে অনেক মহাসমুদ্র মনে হয়, যা 2 মাস, 2.5 মাস, 3 মাসে রিটেনের সিলেবাস কীভাবে শেষ করা সম্ভব, আবার মডেল টেস্টও দেওয়া, আবার এগুলো আবার সবগুলো লেখা। কিন্তু ইনফ্যাক্ট মানে মানে শুরু করলে দেখবেন হয়ে যাবে ইনশাল্লাহ। কেমন? যাক, ঠিক আছে ইনশাল্লাহ, তাইলে আজকের মতো। আচ্ছা, এটা ভাই, টিকাতে কি না, টিকাতে কোনো ভূমিকা উপসংহার দিতে হয় না। টিকা একটা একটা সিঙ্গেল প্যারাতে শেষ হয়ে যায়, কোনো ভূমিকা উপসংহার লাগে না। কেমন? যাক, ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আর আগামীকালকে ক্লাসের হচ্ছে আপডেট হচ্ছে আমি জানিয়ে দিব। সব সময়ের জন্য আপনাদের সবার জন্য অফুরান ভালোবাসা এবং শুভকামনা রইল। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।